বাড়ি ভর্তি মেহমানদের সামনে আমার বর আমাকে চড় মারল। আধা ঘন্টাও হয়নি আমাদের বিয়ে হয়েছে, এরই মধ্যে নতুন বর তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আমি লজ্জায় অপমানে মাথা নিচু করে আছি। হাজার চেষ্টা করেও অবাধ্য চোখের নোনা জলকে আটকাতে পারলাম না। ঠিকরে বেরিয়ে এলো চোখের গহর থেকে। আত্মীয় স্বজনরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে আমার মা আর ছোট বোনও অন্যতম। ভাগ্যিস বাবা এখানে নেই, থাকলে কিভাবে সহ্য করত তার বড় পরীর অপমান। যার হাতে নিজের পরম আদরের কন্যাকে তুলে দিয়েছে, সেই রক্ষকের কাছ থেকে এমন ব্যবহার দেখলে বাবা নিশ্চয়ই মূর্ছা যেত। মাত্র হওয়া আমার স্বামী এমন ব্যবহারের কারণ হলো আমি তার চাচাতো ভাই প্রত্নকে জানোয়ার বলেছি, যাকে সে নিজের আপন ভাই মনে করে, আর যে সম্পর্কে আমার প্রাক্তন প্রেমিক। আমার প্রাক্তনকে সকলের সামনে জানোয়ার সম্বোধন করার কারণ হলো বিয়ে পড়ানোর পর থেকেই সে আমার সঙ্গে দেবরসুলভ ফাজলামোগুলো করছে, যা আমার দৃষ্টিতে মোটেও শোভনীয় নয়। যার সঙ্গে একসময় আমার গভীর প্রেম ছিল, সে কেন আমার সঙ্গে এমন ফাজলামো করবে? হোক না আমাদের মাঝে এখন আর তেমন সম্পর্ক নেই, তবুও একসময় যে আমাকে পাগলের মতো ভালোবাসত, সে কি করে হাসি ঠাট্টাগুলো করছে, যেন আমাদের মধ্যে কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমার মনে হচ্ছে ও আমাকে কখনোই ভালোই বাসেনি, ধোঁকা দিয়েছে আমায়। ব্যাস, এই ধারণাটাই আমার মনে রাগের উদ্রেক ঘটালো। আমি নিজের রাগ কখনোই সামলাতে পারি না। মুখ ফসকে খানিকটা জোরেই বেরিয়ে যায় শব্দটা জানোয়ার। শব্দটা আমার প্রাক্তনের কান ভেদ করে আমার স্বামীর কানে চলে যায়, আর তার শাস্তি স্বরূপ উনি আমাকে চড় লাগিয়ে দিলেন। এই মুহূর্তে আমি মাথা নিচু করে কাঁদছি। আমার মায়ের হয়তো এতক্ষণে আমার কথা মনে পড়ল। সে অপ্রস্তুত ভঙ্গিতে আমার হাত ধরে আমাকে কোথাও নিয়ে যেতে লাগলো। আমার নিজের ঘরে এনে বসিয়ে দরজা লাগিয়ে দিল। আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কোনো দরকার ছিল হবের ভাইয়ের ওসব বলার? হ্যাঁ, খালি খালি অতগুলো মানুষের সামনে নতুন বর দিয়ে অপমানিত হইলি। আমার ছোট্ট বোন রিহা চেঁচিয়ে উঠল, মা, এতে আপুর দোষ কোথায়? আপুর ওই ভাইয়াটার ফাজলামো ভালো লাগছিল না, তবুও সে এমন করছিল, তা আপু তো তাকে বলবেই। সেই জন্য কি ওই লোকটা আপুকে সবার সামনে এভাবে চড় মারবে নাকি? কোনো ম্যানার্স নেই? নতুন বউকে কি এভাবে ট্রিট করে? মা রিহাকে থামিয়ে বলল, আগে নিজে ম্যানার্স শেখ। ওই লোক বলছিস কারে? সম্পর্কে তো দুলাভাই হয়। রিহা মুখ বাঁকিয়ে বলল, দুলাভাই মাই ফুট। এরপর গটগট করে হেঁটে চলে গেল। মা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস ফেলল। বেয়াদব। এরপর আমার দিকে তাকিয়ে বলল, এমনি কাঁদিস না মা, জামাইয়ের একটু মাথা গরম, অন্যায় সহ্য করতে পারে না। আমি কাঁদতে কাঁদতেই জবাব দিলাম, আর উনি যেটা আমার সঙ্গে করলেন সেটা কি অন্যায় ছিল না? ওনার ভাইকে জানোয়ার বলেছি বলে ওনার লেগেছে, অথচ উনি যে আমার গায়ে হাত তুললেন। মা আমাকে জিজ্ঞেস করলো, এখন কি করবি তাহলে হৃদি? আমি চোখের জল মুছে বললাম, আমি ওনার সঙ্গে যাব না। মা চোখ কপালে তুলল। যাবি না মানে? যত যাই হোক ও তোর স্বামী। খালি ছোট্ট একটা ভুলের কারণে এমন জিদ করা ভালো না মা, একটু বোঝার চেষ্টা কর। মা, ওনার এমন জঘন্য কাজকে তোমার ছোট্ট একটা ভুল মনে হচ্ছে? শোন মা, সব কথার এক কথা, তোর তো যাইতেই হইব ওর সঙ্গে। বিয়া হইয়া গেছে তোদের, এখন তুই যদি জিদ ধরিস শ্বশুর বাড়ি যাবি না, তাহলে রিহার কি হইব একবার ভাব। ভবিষ্যতে ওর জন্য কোনো ভালো পাত্র পাবো? আমার আর কিছুই বলা রইল না। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম মায়ের দিকে। মা আমার ওড়নাটা মাথায় টেনে দিল ঠিক মতো। চোখ মুখ মুছে রেডি হয়ে নে, একটু পরেই তো বিদায়। আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মা আমাকে তবুও ওই লোকের ঘরে পাঠাবেই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে লটকে যাওয়া কাজল মুছছিলাম। যত পরিষ্কার করছি চোখের জলে ততই যেন লেটকে যাচ্ছে। বাবা আমার ঘরের সামনে দিয়েই বোধহয় যাচ্ছিল। এত দূর থেকেও আমার চোখের জল বাবার দৃষ্টি এড়াতে পারেনি। বাবা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে আয়নায় আমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন মা? তাহলে বাবার কানে এখনো খবরটা পৌঁছায়নি। আমি কিছু বলতে নিতেই হুট করে কোত্থেকে এসে ফুফু ঘরে ঢুকলো। আমার মুখের কথা কেড়ে নিয়ে বাবাকে বলল, ওই যে বিদায়ের সময় হয়ে গেছে তাই কাঁদছে, তোদের ছেড়ে চলে যেতে হবে তো। বাবা দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না মা, তোর যখন ইচ্ছা হবে তুই তোর বাবা মায়ের কাছে চলে আসবি, আমি গিয়ে তোকে নিয়ে আসব। আমি বাবার বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলাম। এতক্ষণে একটু শান্তি পেলাম আমি। পৃথিবীর সব সুখ যেন আল্লাহ আমার বাবার বুকে রেখে দিয়েছে। অবশেষে বিদায়ের মুহূর্ত এসেই পড়ল। আমি মাকে জড়িয়ে ধরলাম না, রাগ বশত। একটাবার তাকালামও না মায়ের দিকে।
বাবা রিহা অনেকক্ষণ ধরে কাঁদছে। বাবাকে শেষ কবে কাঁদতে দেখেছিলাম মনে নেই। আমি সহ্য করতে পারছি না বাবার চোখের জল। বুকের ভেতর যেন টর্নেডো বয়ে যাচ্ছে। ফুফুর চোখেও জল। এটা কি আসল নাকি কুমিরের কান্না? কুমিরের কান্নাই হবে। তার কাছ থেকে আমার জন্য মায়া মমতা আমি মোটেও আশা করি না। গাড়িতে আমার স্বামী নামক বদ মানুষটা আমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসলো, যেন আমার ভয়ঙ্কর কোনো ছোঁয়াচে রোগ আছে। কোনো রকম ভাবে ছোঁয়া লাগলেই ওনার কাছে কাছে চলে যাবে রোগটা। অবশ্য উনি কাজ ঘেঁষে বসলেই কি আর না বসলেই কি, তাতে আমার কিছুই যায় আসে না। এই মুহূর্তে ঘৃণা ছাড়া তার প্রতি আমার আর কোনো কিছু অবশিষ্ট নেই। প্রায় রাত 8টার দিকে জয়দেবপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি এসে পৌঁছালাম। এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে সময় লাগলো 10 মিনিটের মতো। ওখানে পৌঁছানো মাত্রই মেহমান সহ বাড়ির সবাই এসে আমাদের গাড়ির সামনে ভিড় জমালো। ওয়াহাব গাড়ির ভেতর থেকে হনন করে বেরিয়ে গেল, আমাকে ফেলে রেখেই। কখনো কেউ কোশমিনকালেও শুনেছে বর নিজের নতুন বউকে রেখে একা একাই ঘরের ভেতর ঢুকে যায়? আমার ননদ হাত ধরে আমাকে গাড়ির ভেতর থেকে বের করে ঘরের উদ্দেশ্যে নিয়ে চলল। মেহমানরা সবাই কানাকানি করছে বর কই গেল বলে। দু একজন বলাবলি করছে ওয়াহাব নিশ্চয়ই নিজের ইচ্ছেতে বিয়ে করেনি, নয়তো নতুন বউ গাড়িতে একা ফেলে কেউ ঘরের ভেতর পালিয়ে যায়। একের পর এক ঘটনার সাক্ষী আমারও এখন তাই মনে হচ্ছে। উনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না। বিয়ে ঠিক হবার 1 সপ্তাহের মাথায় আমাদের বিয়ে হলো। এই 7 দিনে উনি আমাকে একটাবারও ফোন দেননি, অথচ ওনার কাছে আমার ফোন নম্বর ছিল। ওনার মা অর্থাৎ আমার শাশুড়ি মা নিজে দায়িত্বে আমার ফোন নম্বরটা নিয়েছিল ওনাকে দেবার জন্য। যেদিন আমাদের বিয়ের কথা পাকাপাকি হলো সেই দিনই আমি প্রথম ওনাকে সরাসরি দেখেছিলাম। উনিও হয়তো তাই দেখেছিলেন। সেদিন আমাদের মধ্যে কিছু সময় নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সারাটা সময় চুপ করেছিলেন। আমি কিছু বলতে গেলে উনি বসা থেকে উঠে চলে যান। আমি ভেবেছিলাম হয়তো উনি খেয়াল করেননি আমি কিছু বলবো বলে, কিন্তু এখন মনে হচ্ছে ইচ্ছে করেই তিনি এই কাজটা করেছিলেন, আমাকে ছোট করার জন্য, যাতে আমি বুঝতে পারি সে আমাকে পছন্দ করে না। আমি কত বোকা! তখন এসব মাথায় আসেনি আমার প্রত্নর চিন্তায়। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি প্রত্নকে ছেড়ে ওয়াহাবকেই আমার বিয়ে করতে হবে। আমার ভাবনায় বিচ্ছেদ ঘটল। ওয়াহাব কই, ওকে ডাক। কথাটা আমার শাশুড়ি মায়ের কণ্ঠ। আমি এখন ওনাদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে কখন বরণ করে তুলবে সে আশায়। আর আমার পরম শ্রদ্ধেয় স্বামী আমাকে ফেলে রেখে পালিয়েছেন। আমার শাশুড়ি মায়ের পেছনে প্রত্ন দাঁড়িয়েছে, ওর ঠোঁটে বিদ্রুপের হাসি লেগে আছে। আমার করুণ পরিণতি ও হয়তো খুব উপভোগ করছে। মিনিট 15 খোঁজাখুঁজি করার পর ওনাকে পাওয়া গেল। নিজেদের বাড়ির ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। করুণা করে এসে বরণের উদ্দেশ্যে আমার পাশে এসে দাঁড়ালেন। আমাদের বরণ করে ঘরে তোলা হলো। ঘরে ঢোকার পর আমার শাশুড়ি মা নিজে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। ওয়াহাবের রুমে নিয়ে গেল না, কারণ তখনও বাসর ঘর সাজানো হচ্ছিল। নিজের আলমারি থেকে একটা সবুজ রঙের শাড়ি বের করে আমার হাতে দিয়ে বললেন, শাড়িটা বদলে মুখ হাত ধুয়ে নে মা, তোর নিশ্চয়ই অনেক অস্বস্তি হচ্ছে এমন ভারী সাজগোজে থাকতে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি আবার বললেন, আমি খাবার নিয়ে আসছি, সে কখন থেকে না খেয়ে আছিস। আমার কেন যেন চোখে জল চলে এলো। মনে হলো আমার নিজের মাই আমার সঙ্গে কথা বলছে। মায়ের কথা মনে পড়ে গেল ভীষণভাবে। বিদায়ের সময় মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছি ভাবতেই আমার দম বন্ধ হয়ে এলো। বহু কষ্টে নিয়ন্ত্রণ করলাম আবেগকে। কেঁদে ফেললে কি না কি ভাববেন তিনি। মা দরজা ভিজিয়ে রেখে চলে গেল। উনি বেরিয়ে যেতেই কেউ একজন প্রায় ছুটে ঘরে ঢুকে ভেতরে থেকে ছিটকানিটা লাগিয়ে দিল। প্রত্ন, ও এখানে কেন এসেছে? কেউ যদি দেখে ফেলে এর ফলাফল কত ভয়ানক হবে ও কি বুঝতে পারছে? আমি গলার স্বর কঠোর করে বললাম, তুমি এখানে কেন? কেন এসেছো এ ঘরে? প্রত্ন বাঁকা হেসে বলল, তোমার সঙ্গে এখনো আমার অনেক হিসেব বাকি। প্রত্নর কথা শেষ হতে না হতেই কেউ একজন দরজায় খটখট শব্দ করলো। মা কি ফিরে এলো এত তাড়াতাড়ি? বাইরে থেকে খটখট শব্দের সঙ্গে কারোর মা মা ধ্বনি কানে এলো। কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না কারোই। ওয়াহাব, এখন কি করব আমি? বিয়ে রাতেই আমার স্বামী আমাকে তার চাচাতো ভাইয়ের সঙ্গে যদি এক ঘরে দেখে, তবে তার ফলাফল কতটা ভয়ানক এবং অসম্মানজনক হবে তা ভাবতেই শিউরে উঠলাম। আসল ঘটনাটা কি ছিল সেটা হয়তো কেউই বুঝতে চাইবে না। সম্মানহানি তো হবেই। ওয়াহাব নিশ্চয়ই আমাকে ডিভোর্সই দিয়ে দেবে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে অবশ্যই চাইছি না। ডাকটা আরেকবার কানে এলো। মা, দরজা খুলছো না কেন?
আমি কি করব বুঝে উঠতে পারছি না। প্রথম ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ও নিজেও হয়তো বুঝে উঠতে পারেনি এমন কিছু হবে। আমি ওকে জোরে সোরে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। তারপর দরজা ভিজিয়ে রেখে বললাম, আমি না বলা পর্যন্ত বের হবে না। বাই চান্স তুমি যদি বের হয়েছো, তোমার বড় ভাইয়ের সামনেই তোমায় খুন করব আমি। ও কোনো প্রত্যুত্তর করলো না। আমি দরজা খুলে দিলাম। ওয়াহাবের মুখভঙ্গি দেখে কিছু বোঝা গেল না। উনি কি আমাকে দেখে অবাক হলেন নাকি বিরক্ত? মা হাতে একটা প্লেট ভর্তি খাবার নিয়ে ফেরত এলেন। ওয়াহাবকে দরজার সামনে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুই এখানে? কিছু লাগবে? ওয়াহাব খানিক আমতা আমতা করে বললেন, না আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বল। ওহো, কি যেন বলতে এসেছিলাম, মনে পড়ছে না বলেই ওয়াহাব দ্রুত পায়ে চলে গেলেন এখান থেকে। মা ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রহস্যজনক মুচকি হাসলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, এ কি, এখনো শাড়িটা বদলাসনি কেন মা? আমি বললাম, এখনই বদলে নিচ্ছি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, জলদি হাত মুখ ধুয়ে নে। আমি মাথা ঝাঁকালাম। মা সামান্য হেসে চলে গেলেন। যাবার সময় বললেন দরজাটা ভেতর থেকে লাগিয়ে নিতে। মা চলে যাওয়া মাত্রই প্রত্ন ওয়াশরুম থেকে বের হলো। এসেই আমার হাত চেপে ধরল। আমাকে এভাবে ঠকালি কেন হৃদি? আমি ব্যঙ্গাত্মক হেসে বললাম, আমি তোকে ঠকিয়েছি নাকি তুই আমাকে ঠকিয়েছিস? প্রত্ন জবাব না দিয়ে অদ্ভুত চোখে চেয়ে রইল। আমি আবার বললাম, আমি কি জানতাম দেখতে এসেই ওনারা বিয়ে ঠিক করে যাবেন? আমি তো এটাও জানতাম না ওনারা যে আমাকে দেখতে আসবে। তারা চলে যাওয়ার পরপরই এক মুহূর্ত দেরি না করেই আমি তোকে ফোন করেছি, তখনই তোকে সব খুলে বলেছি। অথচ তুই কি করলি? আমার সঙ্গে এমন বিহেভ করলি যেন সব দোষ আমার, যেন আমি এসব কিছুর জন্য দায়ী। সেদিনের পর আমি তোকে কতবার ফোন করেছি তোর কোনো ধারণা আছে? প্রত্যেকবারই সুইচ অফ ছিল। গত 7 দিনে তুই আমাকে একটা বারও ফোন করিসনি, একটাবার যোগাযোগ করারও চেষ্টা করিসনি আমার সঙ্গে। আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড় গেছে এই কদিন, তোর কোনো ধারণা আছে? একদিকে বিয়ের টেনশন, একদিকে পরিবারের টেনশন, আর একদিকে তোর টেনশন। আমি একা একা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে তুই আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিস। বাবাকে যে তোর কথা বলবো সেই সুযোগটাও তো তুই আমাকে দিসনি। তো আমার আর কি করার ছিল? কি করতাম আমি? উত্তর দে। প্রত্ন আরো শক্ত করে আমার হাত চেপে ধরল। তাই বলে তুই বিয়ে করে নিবি? নয়তো কি করতাম আমি? তুই কেন একটাবারও আমায় খোঁজ নিলি না? প্রত্ন হুট করে রেগে গেল। তুই আমাকে বলিসটি কেন 1 সপ্তাহ পরেই বিয়ের ডেট? কেন 1 মাস বলেছিলি? ওনারা প্রথমে 1 মাস পরে বলেছিল, তাই বাসায় ফেরার পর তারা জানায় সামনের শুক্রবারই তারা বিয়ে পড়িয়ে ফেলতে চায়। প্রত্ন নিজের মাথার চুল টেনে ধরল। আমার সঙ্গে কেন এমন হলো হৃদি? কারণ তুই নিজের রাগ কন্ট্রোল করতে পারিস না। প্রত্ন ব্যঙ্গ করে বলল, আর আপনি? আমি জবাব দিলাম, আমিও তোর মতোই। এখন আমরা কি করব হৃদি? আমি বললাম, কেন? এতক্ষণ যেটা করছিলি সেটাই। এতক্ষণ যেভাবে ভাবি ভাবি করছিলি, ফাজলামো করছিলি, তেমনটাই করবি, তবে সারা জীবন। প্রত্ন চেঁচিয়ে উঠল, হৃদি! আমি বললাম, আমার উপর চেঁচিয়ে কোনো লাভ নেই। আজকের এই পরিস্থিতির জন্য তুই নিজেই দায়ী। প্রত্ন চুপ করে তাকিয়ে আছে। আমি আবার বললাম, তোর জন্য আমি সবার সামনে অপমানিত হয়েছি। শুধুমাত্র তোর কারণে তোর ভাই আমাকে বাড়ি ভর্তি লোকের সামনে চড় মেরেছে। প্রত্ন আমার গালের বাম পাশে হাত বোলাতে লাগলো। সরি, আমার জন্যই। আমি ওর হাত আমার গালের উপর থেকে সরিয়ে দিয়ে বললাম, হ্যাঁ তোর জন্যই। এখন দয়া করে এই রুম থেকে বের হ। প্রত্ন রাগ দেখিয়ে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমার হাসি পেল। আমি নিজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আবার আমার জীবনে যারা আসে তারা আমার চাইতে আরো 1 ডিগ্রি এগিয়ে থাকে এ ব্যাপারে। হাত মুখ ধোয়ার পরিবর্তে একেবারে গোসলই করে নিলাম। গাড়িতে জার্নি করে গোসল না করলে আমার ভালো লাগে না। শান্তি লাগছে এখন। ভেজা চুল টাওয়েল দিয়ে পেঁচিয়ে খেতে বসলাম। খাওয়ার মাঝেই কেউ একজন দরজায় নক করলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম বাইরে শ্রেয়া দাঁড়িয়ে। শ্রেয়া আমার ননদ, রিহার বয়সী। দুজনেই ইন্টারে পড়ছে। আমাকে বাম হাত দিয়ে দরজা খুলতে দেখে শ্রেয়া বলল, সরি ভাবি, খাওয়ার সময় ডিস্টার্ব করলাম। আমি মৃদু হেসে বললাম, মোটেও না, ভেতরে এসো। শ্রেয়া ভেতরে ঢুকে বলল, ভাবি ভাইয়া এসেছিল? হ্যাঁ, কিছুক্ষণ আগেই। কেন বলো তো? শ্রেয়া বলল, তোমাকে ভাইয়া খুঁজছিল কেন যেন। আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায়। আমাকে খুঁজছিল? আমি বললাম,
কখন শ্রেয়া? এই তো আধ ঘন্টা হবে। ও, এর মানে তখন তিনি শাশুড়ি মাকে নয়, আমাকে খুঁজতে এই ঘরে এসেছিলেন। তবে মাকে খোঁজার অভিনয়টা কেন করলেন? কেনই বা খুঁজছিলেন উনি আমাকে? পুনরায় মারার জন্য? আবার কি ভুল করলাম কে জানে। আমাকে কিছু একটা ভাবতে দেখেই হয়তো শ্রেয়া বলল, ভাবি, তুমি আসলে ভাইয়াকে যেমন ভাবছো সে তেমন নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে বুঝলে আমি তোমার ভাইয়াকে কেমন ভাবছি? ও বলল, আসলে তোমার এখন ভাইয়াকে খারাপ মনে হবারই কথা। তখন তোমাকে যেভাবে চড়। হঠাৎ শ্রেয়া থেমে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া আসলে অমন নয়, তখন যে কেন এমন করলো? আমার মনে হয় ভাইয়া তোমার উপর কোনো কারণে রেগেছিল। সে আবার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই হয়তো। আমাকে চুপ থাকতে দেখে শ্রেয়া আবার বলল, কষ্ট পেও না ভাবি, তোমাকে মন খারাপ করে থাকতে দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি আমার খুব পছন্দের, ভাইয়ারও। আমি জোরে হেসে দিলাম। তোমার ভাইয়ার পছন্দের কিনা জানি না, কিন্তু তোমার বেশ পছন্দের সেটা বুঝতে পারছি। মন খারাপ করেছিলাম, কিন্তু এখন আর নেই। তোমার সঙ্গে কথা বলে মন ভালো হয়ে গেছে। শ্রেয়া হেসে আমাকে জড়িয়ে ধরল। আরও নানান কথাবার্তা হলো আমাদের মাঝে। এই কয়েক মুহূর্তেই ও খুব ফ্রি হয়ে গেল আমার সঙ্গে। ও ওর সম্বন্ধে অনেক কথাই বলল, আমিও মনোযোগ দিয়ে শুনলাম। 11টার দিকে আমাকে অহাবের ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিছানাটাকেও। বিছানার মাঝখানে লাভ আকৃতিতে গোলাপের পাপড়ি সাজানো। ফুলের গন্ধে ঘরটা মোমো করছে। আমি বিছানার এক কোণে গিয়ে বসে রইলাম। ওয়াহাব ঘরে এলো ঠিক 10 মিনিট পর। ঘরে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে বারান্দায় চলে গেল। আমি আর চোখে তাকিয়ে দেখি সিগারেট খাচ্ছে। যত সব বদ অভ্যেস। সিগারেট আমি দু চোখে সহ্য করতে পারি না, অথচ আমার কপালে একজন সিগারেট খোর এসে জুটেছে। এখানটায় সিগারেটের গন্ধ এসে পৌঁছচ্ছে না, তবুও খুব ধোঁয়া আসছে এমন ভান ধরে কাশতে লাগলাম। উনি পেছন ফিরে একবার আমার দিকে তাকালেন, এরপর সিগারেটটা নিভিয়ে ফেললেন। বারান্দায় দাঁড়িয়েই ওয়াহাব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমার অস্বস্তি লাগতে লাগলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, আপনি নাকি আমাকে খুঁজছিলেন? আমার কথা বোধহয় ওনার কান অবধি পৌঁছালো না। উনি ঘোরগ্রস্তের মতো বললেন, তোমাকে এত সুন্দর লাগছে কেন? আমি খানিক মেজাজ খারাপ করে বললাম, এখন তো আমাকে সুন্দর লাগবেই, সব পুরুষদেরই। আমার কথা শেষ করতে না দিয়েই উনি লাইট নিভিয়ে দিলেন। তারপর আমার পাশে শুয়ে পড়ে বললেন, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি বাধ্য মেয়ের মতো একদম কিনার ঘেঁষে শুয়ে পড়লাম। উনি মৃদু স্বরে বললেন, সরি হৃদি, সরি। সরি কেন বলছেন উনি? বিয়ের দিনই সবার সামনে আমাকে চড় মেরে অপমানিত করার জন্য? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই আবার বললেন, তোমার প্ল্যান সফল হতে দিলাম না, তাই সরি। আমি অবাক হলাম। আবল তাবল এসব কি বলছেন উনি? জিজ্ঞেস করলাম, প্ল্যান? কিসের প্ল্যান? উনি জবাব না দিয়ে ওপাশ ফিরে শুয়ে রইলেন। ওদিক ফিরেই আবার বললেন, আমাদের পরিবারের একটা সম্মান আছে, আর এখন তুমি এই পরিবারের একটা অংশ, তাই এমন কিছু করো না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয়। তাহলে কিন্তু আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। আমি আর সহ্য করতে পারলাম না। দুপুরে অত বড় অপমানের পর একটাবার ক্ষমাও চাইলেন না উনি। আবার এখন এমন সব কথা বলছেন যেন আমি বিশাল কোনো অপরাধ করে ফেলেছি, আর আমার কারণে ভবিষ্যতে তাদের পরিবারের সম্মান নষ্ট হবে। আমি বিছানা থেকে লাফিয়ে নেমে দাঁড়ালাম, তারপর চেঁচিয়ে উঠলাম। বিয়ে হতে না হতেই সবার সামনে শুধু শুধু আমাকে চড় মারলেন, আবার এখন বলছেন আমার জন্য ভবিষ্যতে আপনাদের পরিবারের সম্মান নষ্ট হবে। কেন? কি করেছি আমি? কি এমন ক্ষতি করেছি আমি আপনাদের যে আমার কারণে আপনাদের পরিবারের সম্মান নষ্ট হবে? উনি উঠে বসে দাঁতে দাঁত চেপে বললেন, আস্তে কথা বলো, সবাই শুনবে। আমি পরোয়াই করি না এমন ভাব করে বললাম, শুনুক, তাতে আমার কি যায় আসে? তখন সবাই আপনার আসল রূপটা তো দেখলই, এখন এবার দেখুক। ওয়াহাব ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তাতে একটুও টললাম না। এমনিতে আমি শান্ত মানুষ, তবে রেগে গেলে কোনো কিছুরই পরোয়া করি না। আমি আবার বললাম, আসলে তখন আমি ভুল বলেছিলাম, প্রত্ন না, আসল জানোয়ার তো আপনি। ওয়াহাব যেন বিস্ময়ের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। আমি জানোয়ার? হ্যাঁ, আপনি। নয়তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার সদ্য বিয়ে করা বউকে মারে? উনি রেগে ওনার পাশের টেবিলের উপর থেকে ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে মারলেন।
তাতে যেন আমার মেজাজের আগুনে ঘি ঢালা হলো। আমার কি হলো জানি না, পাশের ওয়ার্ড্রবের ওপর একটা ছোট্ট টেবিল ক্লক রাখা ছিল, সেটা তুলে একদম ওনার বরাবর ছুঁড়ে মারলাম। ভাগ্যিস ওনার গায়ে লাগেনি, লাগলে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত নিশ্চিত। ওয়াহাব হয়তো ভাবতেও পারেনি আমি এমনটা করতে পারি। বিস্ময়ে ওনার চোখ কোঠর থেকে বেরিয়ে পড়ার মতো অবস্থা। উনি মিনমিন করে বললেন, আমি ভাবতাম আমি পৃথিবীর সবচাইতে বেশি রাগী মানুষ। বেশি রাগ হলে আমি ধরে রাখতে পারি না, কেঁদে ফেলি। এখনো বোকার মতো তাই করলাম। উনি হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি নিশ্চিত উনি আমাকে মারধর করতেই আসছেন। আমি দৌড়ে গিয়ে ভাঙা ফুলদানিটা তুলে চেঁচিয়ে ধরলাম, খবরদার, আমার কাছে এসেছেন তো? ওয়াহাব স্থির হয়ে গেলেন, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ওখানেই। আমি আবার বললাম, আপনি এ ঘর থেকে বের হন, জলদি। উনি এক পাও নড়লেন না। ওনাকে দেখে মনে হচ্ছে উনি বুঝতেই পারছেন না আমি কি করছি। আমার হাসি পেল। একটা মোক্ষম সুযোগ পেয়েছি প্রতিশোধ নেবার। এটাকে তো হাতছাড়া করা যায় না। আপনি না বের হলে আমি কিন্তু সত্যি সত্যি আপনার মাথা ফাটিয়ে ফেলব। ওয়াহাব ঘোরগ্রস্তের মতো ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, এরপর ফুলদানিটা ফেলে এগিয়ে গেলাম দরজা লাগাতে। তখনই ওয়াহাব দরজার বাইরে থেকে উঁকি মারলেন। আমি তোমাকে মারতে আসছিলাম না হৃদি। তাহলে কেন আসছিলেন? উনি আচমকা ভেজা বেড়াল বনে গেল। তোমাকে জড়িয়ে ধরতে, তুমি কাঁদছিলে তাই। আমি বললাম, আপনার লজ্জা করে না? মেরে অপমান করে আবার দরদ দেখাতে আসেন। দুপুরের এই ঘটনার জন্য তোমারও কিন্তু দোষ ছিল হৃদি। ওনার বকবকানি আমার আর সহ্য হলো না। আমি ঠাস করে ওনার মুখের উপর দরজা লাগিয়ে দিলাম। উনি দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, কেউ দেখে ফেললে তাকে আমি কি বলবো হৃদি? আমি বললাম, বলবেন বিয়ের দিনই আমি বউয়ের গায়ে হাত তুলেছি, তাই সে আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে। বাইরে থেকে আর কোনো কথা ফেরত এলো না। উনি বোধহয় চলে গেছেন। এবার আমি শান্তিতে ঘুমোবো। হঠাৎই ফ্লোরটা নজরে এলো। ফুলদানি ঘড়ি দুটোই ভেঙে চৌচির। এমন ভাঙাচোরার শব্দে বাড়ির কেউ এলো না কেন খবর নিতে? বাড়ি ভর্তি মেহমান, সবাই এখনো ঘুমোয়নি। তাদের মধ্যে বাচ্চা কাচ্চাও অনেকগুলো। ওদের চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে এ ঘর থেকেও। তারা হয়তো ভাবছেন বাচ্চারাই জিনিসপত্র ছোটাছুড়ি করেছে। যাই হোক, আমি ভাবছি কেউ আবার ওয়াহাবকে বাইরে দেখে ফেললো না তো? তখন যদি ওয়াহাব সম্পূর্ণ আমার দোষ দিয়ে দেয়, দিলে দেবে, তাতে আমারই বা কি বা হবে। আমি কালকেই চলে যাব এ বাড়ি ছেড়ে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। নির্ঘাত পাগল হয়ে যাব আর একদিন থাকলেও। নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো আমার। কেন যে মায়ের উপর রাগ করে ওনার সঙ্গে চলে এলাম। অপমানিত হলামই, সে সঙ্গে বদনাম ফ্রি। ফ্লোরের আবর্জনা পরিষ্কার করে ঘরের কোণে রাখা ঝুড়িতে ফেলে এলাম। নয়তো কাল সকালে যদি আমার শাশুড়িমা দেখে জিজ্ঞেস করেন ঘরের এই অবস্থা কেন, তখন আমি আবার কি উত্তর দেব? সকালে ঘুম ভাঙলো আমার ননদের ডাকাডাকিতে। উঠে দরজা খুলে দিলাম। শ্রেয়া আমাকে দেখে বলল, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং, ঘরে এসো। শ্রেয়া বলল, না না ভাবি, আমি বাইরেই ঠিক আছি। আমি ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলাম। কে বলেছে তুমি বাইরেই ঠিক আছো? শ্রেয়া ভেতরে ঢুকেই বলল, ভাইয়া কোথায় ভাবি? আমি ভুলেই গিয়েছিলাম ওয়াহাবের কথা। কাল রাতের পর তো আর উনি এ ঘরে আসেননি। উনি এখন কোথায় কে জানে। শ্রেয়াকে বললাম, এই তো কিছুক্ষণ আগে কোথায় যেন বেরোলো। ও আচ্ছা ভাবি, চলো, মা তোমাকে খেতে ডাকছে। আমি হাত মুখ ধুয়ে শ্রেয়ার সঙ্গে খেতে গেলাম। গিয়ে দেখি ওয়াহাব টেবিলে বসা। আমার চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল। ওয়াহাবকে দেখে শ্রেয়া বলল, এত সকালে কোথায় গিয়েছিলে ভাইয়া? ভাবি বলল, তুমি নাকি কোথায় বেরিয়েছ? ওয়াহাব আমার দিকে আর চোখে তাকিয়ে শ্রেয়াকে বলল, হাঁটতে বেরিয়েছিলাম, ওই যে মর্নিং ওয়াক। ও, খাবার টেবিলে আর তেমন কথাবার্তা হলো না। খাওয়া শেষ হলে টেবিল গোছাতে আমার শাশুড়ি মাকে সাহায্য করতে গেলে তিনি আমাকে নিষেধ করলেন। নতুন বউ, কোনো কাজ করার দরকার নেই, তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি জোর করে কাজ করতে গেলে আমাকে ধমক দিলেন। ধমক খেয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে ঢুকতেই কোত্থেকে প্রত্ন দৌড়ে এসে একটা কাগজ ছুঁড়ে মারল। কাগজটা ওঠানোর সময় দেখলাম ওয়াহাব বড় বড় কদম ফেলে এই ঘরেই আসছে। আমি দ্রুত কাগজটা উঠিয়ে আমার শাশুড়ির আঁচলে লুকিয়ে ফেললাম। ওয়াহাব ঘরে ঢুকে ওয়ার্ড্রবের ড্রয়ারে কি যেন খুঁজতে লাগলেন। তারপর না পেয়ে চলে যেতে লাগলেন। যেতে যেতে অকস্মাৎই পেছন ফিরে তাকিয়ে আমার উপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন।
আমার বুঝতে বাকি রইল না কেন আমি ওনার উপর থেকে চোখ ফিরিয়ে নিলাম। উনি চলে যাওয়ার পর দরজাটা আটকিয়ে কাগজটা খুললাম। সেখানে লেখা, হৃদি, শ্রাবণ ভাই আমাদের ব্যাপারে সব জেনে গেছে। গতকালকে এই জন্যই তোকে চড় মেরেছিল। আমাকে জানোয়ার বলেছিস বলে নয়। শ্রাবণ ভাইয়ের অ্যাঙ্গার ইস্যু আছে, আর তাই তার সদ্য বিয়ে করা বউ তারই চাচাতো ভাইয়ের প্রেমিকা, সেটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। আমাদের দুজনের উপরই অনেক রেগেছিল, আর সেই রাগটা তোর উপর ঝেড়েছে। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস শ্রাবণ ভাই কেমন প্রকৃতির। এমন লোকের সঙ্গে তুই কখনোই ভালো থাকতে পারবি না। আমাকে ক্ষমা করে দে হৃদি। আমি জানি তুই আমাকে ভুলতে পারিসনি, তুই আমাকে এখনো ভালোবাসিস। তুই চাইলে আমি তোর পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি আছি। তবুও প্লিজ চল, আমরা দুজনে অনেক দূরে কোথাও চলে যাই। আমরা অনেক ভালো থাকবো দেখিস, আর কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। আমি তোর অপেক্ষায় থাকবো। ওয়াহাবকে কি ওরা শ্রাবণ বলে ডাকে? তবে হয়তো ডাকনাম, সেটা মোটেও এখন আমার কাছে মুখ্য বিষয় নয়। আমি দুশ্চিন্তা করছি প্রত্নকে নিয়ে। সেদিন নিষেধ করার পরেও ও এমন কেন করছে? আমি ওর ভাইকে মানি আর নাই মানি, ও কোন আক্কেরে নিজের চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পালানোর প্ল্যান করছে? না, জলদি ওর সাথে আমার কথা বলা দরকার। কিন্তু এখন ওকে আমি কোথায় খুঁজবো? আজ বউ ভাত, পার্লার থেকে লোকও এসেছে আমাকে সাজাতে। প্রথমে আমি চাইনি সাজতে, আমার শাশুড়ি মা এসে জোর করলেন, এই কটা দিনই তো একটু সাজগোজ করবি। আমি আর নিষেধ করিনি, আজকের দিনটাই তো, এরপর তো আমি চলেই যাব। একটা ভুলকে প্রশ্রয় দিয়ে সারা জীবন থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজে যা ভুল করার করেছি, ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলের পরিমাণটাকে আর বাড়াতে চাই না। এখান থেকে বিদায় হয়ে আমি কেরিয়ার গড়ায় মনোযোগ দেব। বর্তমানে আমি 3য় বর্ষের অধ্যয়নরত। পড়াটা শেষ করি প্রথমে, এরপরে কেরিয়ারের দিকে এগোবো। সে কখন থেকে বসে বসে এটা সেটা ভাবছি, সাজানো শেষ হচ্ছেই না। এখন ভদ্রমহিলা আমার চোখে আইশ্যাডো পরাচ্ছেন। আমি বারবার করে বলছি হালকা সাজাতে, কি জানি কেমন সাজাচ্ছে। আমি চোখ বন্ধ রেখে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে আপু? এই তো হয়ে গেছে আর 5 মিনিট। এই নিয়ে 3বার জিজ্ঞেস করলাম, 3বারই তিনি 5 মিনিট জবাব দিলেন। আমি তপ্ত নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, প্রত্নর সঙ্গে অতি দ্রুত দেখা করা দরকার। অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে হবে ওর কাছ থেকে। ওকে সাবধানও করতে হবে, ও যেন আর কখনো আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা না করে। অবশেষে সাজানো শেষ হলো। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। শ্রেয়া ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওয়াও ভাবি, তোমাকে নীল জামদানিতে কি মানিয়েছে। আমি মুচকি হাসলাম। শ্রেয়া আবার বলল, ভাবি ঘোমটা দাও। কেন? অবিবাহিত অবিবাহিত লাগছে। আমি শব্দ করে হাসলাম। ঘোমটা দিলে বিবাহিত বিবাহিত লাগবে? শ্রেয়া মাথা নাড়ল। দাও না। ভাবি আমি ঘোমটা টেনে নিয়ে বললাম, হয়েছে? শ্রেয়া গাল ভরে হাসল। হ্যাঁ, এবার বউ বউ লাগছে। এখন বাড়িতে যেসব মেহমান আছেন সবাই শ্রেয়াদের নিকটাত্মীয়। দূরের আত্মীয় স্বজনেরা 1-2 করে আসতে শুরু করেছেন। ছাদে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। সেখানেই বর বউয়ের বসার ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে বোধহয়। সময় তো বেশি নেই। চিঠি দিয়ে প্রত্ন কোথায় হাওয়া হলো কে জানে। দরকারের সময় সব সময় উধাও হয়ে যায়। বলতে না বলতেই শ্রেয়া এসে গেল। ভাবি, মা তোমাকে ডাকছে। শ্রেয়াকে অনুসরণ করে ডাইনিং রুমে যেতেই দেখলাম মা টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছেন। আমাকে দেখে মা হেসে বললেন, বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। অকস্মাৎ আমার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা আমার শাশুড়ি মা কি জানেন বিয়ের দিনই তার ছেলে আমাকে সবার সামনে চড় মেরেছে? মা আবার বললেন, আয় আয় আয়, জলদি বস, তোদের খাইয়ে আমি আবার ওদিকটায় যাব। অনেক কাজ বাকি এখনো। আমি শ্রেয়া দুজনে 2টো চেয়ার টেনে নিয়ে বসলাম। মা আমাকে খাইয়ে দিতে গেলেন। আমি বললাম, আপনার কষ্ট করে খাইয়ে দিতে হবে না মা, আমি নিজে খেয়ে নেব। মা ভুরু কোঁচকালেন, কষ্ট কিসের? এই ভারী গয়নাগাটি নিয়ে তুই নিজে খাবি কিভাবে? তাও তো ঠিক, তাই আর কথা বাড়ালাম না। মা আমাকে খাইয়ে দিতে দিতে বললেন, শ্রেয়া, তোর ভাবিকে একা ছাড়িস না, সাথে সাথে থাকিস। বাড়ি ভর্তি লোকজন, নতুন জায়গা, কাউকে চেনে না মেয়েটা। শ্রেয়া বলল, আচ্ছা মা। মা আবার বললেন, শ্রাবণ কোথায় রে? অনেকক্ষণ ধরে দেখছি না। শ্রেয়া উত্তর দিল, জানি না মা, ভাইয়াকে তো লাস্ট ব্রেকফাস্টের সময় দেখেছিলাম। মার কপালে চিন্তার ভাঁজ পড়ল। খাওয়া শেষ হলে মা আমাকে বললেন, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শ্রেয়ার সঙ্গে ছাদে যাস কেমন? আমি
সম্মতিসূচক মাথা নাড়ালাম। শ্রেয়া বলল, ভাবি তুমি তোমার ঘরে গিয়ে বসো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? শ্রেয়া জবাব দিল, ভাইয়া কোথায় দেখতে। ভাইয়াকেও তো তোমার সাথে বসতে হবে। ও আচ্ছা, শ্রেয়া একটা কথা জানার ছিল। কি ভাবি? আমি বললাম, তোমার ভাইয়ার নাম কি শ্রাবণ? শ্রেয়া উচ্চস্বরে হাসতে লাগলো, যেন এর চেয়ে মজার কিছুও কখনো শোনেনি। আমি বললাম, হাসছো কেন? শ্রেয়া বলল, ভাবি তুমি তোমার হাজবেন্ডেরই নাম জানো না? আমি বললাম, বলো না। শ্রেয়া হাসি থামিয়ে বলল, হ্যাঁ। তাহলে যে আমাদের বলা হয়েছিল ওনার নাম ওয়াহাব আহমেদ। শ্রেয়া আবার হাসলো, ওটা তো ভালো নাম, ওসব নাম সার্টিফিকেটে থাকে, আর শ্রাবণ ডাক নাম। আচ্ছা ভাবি, জানো আমার ভালো নাম কি? আমি জিজ্ঞেস করলাম, কি? ওয়াসিয়া আহমেদ। বাহ, সুন্দর নাম। শ্রেয়া হেসে বলল, ভাবি তোমার ভালো নাম কি? আমি বললাম, আমার কোনো ভালো নাম নেই, আমার একটাই নাম সবখানে, হৃদি শেখ। এটাই ভালো বলে শ্রেয়া আবার উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। তারপর হাসি থামিয়ে বলল, নয়তো দেখা যেত ভাইয়াও তার বইয়ের নাম জানে না। এখানে এসে বসেছি আধ ঘন্টা হলো। ছাদে বেশ বড় করেই আয়োজন করা হয়েছে। এক পাশে খাওয়ার ব্যবস্থা, আর এক পাশে বর বউয়ের বসার। আত্মীয় স্বজনরা যারা এসেছেন তারা বউ দেখার পর নিজেদের মধ্যে মন্তব্য করেছেন। আমার ব্যাপারে তারা ঠিক কি মন্তব্য করেছেন তা বোঝা যাচ্ছে না। ওয়াহাব ওরফে শ্রাবণ এসে বসেছেন 5 মিনিট হলো। এতক্ষণ কোথায় ছিলেন তিনি কে জানে। হঠাৎ কোত্থেকে শ্রেয়া এসে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, প্রত্ন ভাইয়াকে কারা যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে, এখন হাসপাতালে ভর্তি। আমার ভয় ভয় করতে লাগলো। কারা মারল প্রত্নকে? এমন একটা সংবাদ শুনেও শ্রাবণের মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। শুধু ছোট্ট করে বললেন, তাই নাকি, বলে আচমকা আমার দিকে তাকালেন। ওই দৃষ্টিতে কি ছিল জানি না, ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। শ্রেয়া বলল, ভাইয়া তুমি জানো প্রত্ন ভাইয়াকে কারা মেরেছে? শ্রাবণ বললেন, আমি কি করে জানবো? শ্রেয়া বলল, ছোট চাচি অনেক কান্নাকাটি করছে, চাচুও আমাদের ফ্ল্যাটে এসে চেঁচামেচি করছে আর বলছে যে বা যারা তার ছেলেকে মেরেছে তাদের সবাইকে জেলের ভাত খাওয়াবে। শ্রাবণ বিরক্তিতে ভুরু কোঁচকালেন। এসব কথা আমাদের ফ্ল্যাটে এসে বলার মানে কি? জানি না ভাইয়া, প্রত্নকে কে বা কারা মেরেছে তা আর কেউ না বুঝলেও আমার বুঝতে বাকি নেই। নিশ্চিত হওয়ার জন্য আমাকে নিচে শ্রাবণের ঘরে যেতে হবে। শ্রেয়া পাশেই দাঁড়িয়েছিল। ওকে ডেকে কানে কানে বললাম, শ্রেয়া আমাকে ওয়াশরুমে যেতে হবে। চলো ভাবি, ছাদের ওপাশের ঘরটাতেই একটা টয়লেট আছে। না, নিচে যেতে হবে, আমার শাড়ির কুঁচি খুলে গেছে, ঠিক করতে হবে। শ্রেয়া বলল, ঠিক আছে চলো। আমাকে উঠতে দেখে শ্রাবণ শ্রেয়াকে ইশারায় জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি। আমি আর চোখে তাকিয়ে দেখলাম শ্রেয়া মুখে বলল, ভাবি ওয়াশরুমে যাবে। বাহানা দিয়ে নিচে নেমে এলাম ঠিকই, কিন্তু শ্রেয়ার সামনে কিভাবে খুঁজবো? শুধুমাত্র ওকে রুম থেকে বের করার উদ্দেশ্যেই বললাম, তোমার কাছে একটা নাপা এক্সট্রা হবে? মাথা ব্যথা করছে খুব। মায়ের কাছে আছে বোধহয়, দাঁড়াও আমি গিয়ে দেখছি। শ্রেয়া যাওয়ার পর চট করে দরজা লাগিয়ে জিনিসটাকে খুঁজতে লাগলাম। না, কোথাও নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি চিঠিটাকে বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম। এ ঘরে তেমন কেউই আসেনি আজ। সারাদিনে আমার শাশুড়ি মাও আসেননি। শ্রেয়া এসেছিল 2-3 বার, তাও আমাকে ডাকতে। শ্রাবণকে তো আমি একবারই আসতে দেখেছিলাম। পরে কি উনি আর চিঠিটা নিতে এসেছিলেন? কোনোভাবে কি চিঠিটা ওনার হাতে লেগে গেছে? আর উনি প্রত্নকে? ব্যাপারটা মোটে অস্বাভাবিক নয়। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ের আগে প্রেম ছিল বলে যে নিজের সদ্য বিয়ে করা বউকে চড় মারতে পারে, তার মতো লোকের পক্ষে চিঠিটা পড়ার পর প্রত্নকে মারা একদমই স্বাভাবিক বিষয় না। আর ভাবতে পারছি না বাবা কেন আসছে না। সেই 12টার সময় রিহা কল করেছিল ওরা আসছে, এতক্ষণে তো এসে পড়ার কথা। যেভাবেই হোক বাবাকে আজ আমি সব জানিয়ে দেব। জানি না বাবা কেমন প্রতিক্রিয়া দেখাবে। বিয়ের দিনই কেন জানায়নি, হয়তো সেই জন্য বকবেও। বকলে বকুক, আজ না বললে আর কোনোদিনই বলা হবে না আমার। শ্রাবণ নামক বদরাগী মানসিক রোগীর সঙ্গেই হয়তো সারা জীবন কাটাতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। মেহমানরা 1-2 করে চলে যেতে আরম্ভ করেছেন। অনেকেই বলছে মেয়ের বাড়ি থেকে কেউ এলো না মেয়ে জামাইকে নিতে। বাবারা এখনো কেন আসছে না ভেবে আমার দুশ্চিন্তা হতে লাগলো। বাবাকে ফোন দিচ্ছি, রিং হচ্ছে কিন্তু ধরছে না। গাড়ির আওয়াজে নিশ্চয়ই শুনতে পাচ্ছে না ফোনের আওয়াজ। এরই মধ্যে আমার ননদ এসে দরজা ধাক্কাতে লাগলো। ভাবি দরজা খোলো,
দরজা খুলে দিতেই শ্রেয়া আমার হাতে 2টো ট্যাবলেট বাড়িয়ে দিল। এই নাও, না পা এক্সট্রা। তখন শ্রেয়াকে মিথ্যে বললেও নানান দুশ্চিন্তা এখন সত্যি সত্যি আমার মাথা ব্যথা করছে। শ্রেয়ার সঙ্গে ঘর থেকে বের হব তখনই আমার শাশুড়ি মা এলেন। আমাকে জিজ্ঞেস করলেন, বেআইনরা রওনা দিয়েছেন কিনা তোকে ফোন করে জানিয়েছে নাকি মা? আমি জবাব দিলাম, হ্যাঁ মা, বাবারা তো 12টার পরপরই রওনা দিয়ে দিয়েছিলেন। একটাবার ফোন করে দেখি তো তারা এখনো আসছে না কেন। বিকেল হয়ে গেল, যদিও আমি এর আগে অনেকবার কল করেছি, তবুও আমার শাশুড়ি মায়ের কথায় আরেকবার ফোন করলাম। এবারেও আগের মতোই। আমি বললাম রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না। তিনি বললেন, হয়তো জ্যামে আটকা পড়েছেন, তাই দেরি হচ্ছে, তুই দুশ্চিন্তা করিস না। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বললাম, মা আর ছাদে না গেলে হবে? ভীষণ মাথা ব্যথা করছে। না, আর যেতে হবে না, তুই শুয়ে বিশ্রাম নে। আমার শাশুড়ি মা শ্রেয়ার সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে তিনি শ্রেয়াকে বললেন, তোর ভাইয়াকে একটু ডেকে আনতো। ঘরের লাইট নিভিয়ে শুয়েছিলাম। ড্রয়িং রুম থেকে কারো চেঁচামেচির আওয়াজ কানে এলো। ভালো করে শোনা যাচ্ছে না কিছু। আবঝা আবঝা শুনে যা বুঝলাম, প্রত্নর ব্যাপারে কথা হচ্ছে। বারবার 2টো শব্দ এসে ঘুরপাক খাচ্ছে কথার মাঝে, প্রত্ন, শ্রাবণ। ওদের দুজনের ব্যাপারে এত গুরুতর কি কথা হচ্ছে জানার জন্য আমার কৌতূহল হতে লাগলো। আমি উঠে দরজা খুলে রুমের বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখলাম শ্রেয়ার সঙ্গে শ্রাবণ কথা বলতে বলতে ড্রয়িং রুমের দিকেই এগোচ্ছে। শ্রাবণ বলছে, ওনারা আবার কেন এসেছে? আর কিছু শুনতে পেলাম না। আমার আচমকা শ্রেয়ার শ্রাবণকে ছাদে বলা কথাগুলোর কথা মনে পড়ল। শ্রাবণের ছোট চাচাই কি এসেছেন? তবে ঘটনা জানার উদ্দেশ্যে আমি ড্রয়িং রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। এদিকে কেউ তাকালেই আমাকে দেখে ফেলবে। অবশ্য কেউ তাকাবে বলে মনে হয় না, সবাই নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। কথা না বলে ঝগড়া বললে হয়তো ঠিক হবে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু প্রত্নর বর্তমান অবস্থা। শ্রাবণ ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবাই থমকে গেল। একজন ভদ্রমহিলা শ্রাবণকে দেখিয়ে আমার শাশুড়ি মাকে বলল, ওকেই জিজ্ঞাসা করেন ভাবি, সত্যটা কি ওই বলুক। ভদ্রমহিলাটি সম্ভবত প্রত্নর মা আর শ্রাবণের ছোট চাচি। মা বললেন, তোমার কাছে কি প্রমাণ আছে রাশিদা? তুমি আমার ছেলের উপর এভাবে দোষ দিচ্ছ? প্রমাণ কেন লাগবে? এই বিল্ডিং এর প্রত্যেকটা লোকই শ্রাবণের মেজাজের ব্যাপারে অবগত। মা হঠাৎ গলার স্বর অতি কঠোর করে ফেললেন। আমার ছেলের রাগ একটু বেশি বলে এই না যে পৃথিবীর সব খারাপ কাজ সেই করছে। সহসা শ্রাবণের চাচি বিদ্রুপ করে হাসলেন। যে ছেলে বিয়ের দিনই সবার সামনে, বলতে গিয়ে অকস্মাৎ চুপ হয়ে গেলেন তিনি। তার দৃষ্টি লক্ষ্য করে সামনের দিকে তাকিয়ে দেখলাম শ্রাবণ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণের চোখগুলিকে অসম্ভব রকমের লাল মনে হচ্ছে বহু কষ্টে নিয়ন্ত্রণ করছে সে নিজের রাগকে। মা ছোট চাচিকে জিজ্ঞেস করলেন, কি হলো, থেমে গেলে কেন? ছোট চাচি যেন চুপসে গেছেন, কোনো কথাই বের হচ্ছে না তার মুখ দিয়ে। আমি আশ্চর্যম্বিত হয়ে গেলাম। বাড়ির বড়রাও এত ভয় পায় ওনাকে? উনি তো আর বাঘভাল্লুক নন, বড় জোর কি করতে পারবেন উনি? আসল কথা হচ্ছে বাড়ির বড়রাই লাই দিয়ে ওনার রাগ আরো বাড়িয়ে দিয়েছে। আমার শ্বশুর বাবা বেঁচে থাকলে হয়তো শ্রাবণ নিয়ন্ত্রণে থাকতেন। শ্রাবণ এই প্রথম মুখ খুললেন। চাচি, আপনি দয়া করে একটু পরপর আমাদের ফ্ল্যাটে এসে চেঁচামেচি করবেন না। বাড়ি ভর্তি মেহমান, তারা আপনাদের কথা শুনলে কি ভাববে একবার ভেবেছেন? আমার শ্বশুর বাড়ির মানুষও আসবে এখন। আমি চাই না আপনাদের কারণে তাদের সামনে আমাদের সম্মান নষ্ট হোক। ছোট চাচির মুখ লাল হয়ে উঠল অপমানে। তিনি চলে যাবার জন্য পা বাড়ালেন। শ্রাবণ আবার বললেন, ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার ছেলেকে বলবেন অন্যের বউয়ের দিকে যেন চোখ তুলে না তাকায়। অন্যের বউকে নিয়ে দিবা স্বপ্ন দেখাটাও কিন্তু অসৎ চরিত্রতার মধ্যেই পড়ে। ছোট চাচিকে দেখে মনে হলো তিনি এখনই রাগে ফেটে পড়ে শ্রাবণকে উল্টোপাল্টা কিছু একটা বলে বসবেন, কিন্তু না। নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে এ ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেন তিনি। মায়ের মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কিছু আঁচ করতে পেরেছেন। কোনো এক কারণে হয়তো ছেলেকে সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছেন না। শ্রাবণের কখন আমার উপর চোখ পড়েছে জানি না, উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনাকে এড়িয়ে যাওয়ার জন্য আমি জলদি পায়ে পুনরায় রুমে চলে এলাম। রুমে এসে আমি দরজা লাগাতে গেলেই শ্রাবণ এসে এক হাত দিয়ে দরজা টেনে ধরল। আমি সরে গেলাম। উনি হঠাৎ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, নাও। দেখে মনে হচ্ছে ওষুধের প্যাকেট। তবুও জিজ্ঞেস করলাম, কি এটা? উনি বললেন, মাথা ব্যথার ওষুধ। ও, লাগবে না, খেয়েছি। উনি জিজ্ঞাসা করলেন, ব্যথা কমেছে?
হ্যাঁ। শ্রাবণ নিজের ওয়ার্ড্রবের ড্রয়ারে ওষুধের প্যাকেটটা রেখে দিয়ে বললেন, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিও। আমি মনে মনে হাসলাম। ভবিষ্যতে এ বাড়িতে থাকলে তো। শ্রাবণ চলে যেতে গেল। আমি পেছন থেকে বললাম, প্রত্নকে কেন মারলেন? শ্রাবণ থেমে পেছনে ঘুরলেন, কিন্তু জবাব দিলেন না। আমি আবার বললাম, কেন মারলেন প্রত্নকে? শ্রাবণ এবার উপহাস করে বললেন, কেন, কষ্ট হচ্ছে? ওনার বাঁকা কথা শুনে আমার মেজাজ খারাপ হলো। তবুও স্বাভাবিক থেকে বললাম, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। মুহূর্তেই শ্রাবণের মুখবায়ব ভয়ঙ্কর আকৃতি ধারণ করল। দু চোখে রাগ স্পষ্ট। বড় বড় পা ফেলে আচমকা কাছে এসে এক হাতে আমার গাল চেপে ধরলেন। প্রেমিকের জন্য কষ্ট হচ্ছে খুব, তাই না? আমি অগ্নি দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। ছাড়ুন আমাকে। উনি ছাড়লেন না। ওভাবেই বললেন, ভবিষ্যতে যদি ওকে কখনো তোমার সঙ্গে যোগাযোগ করতে দেখেছি, এবার তো শুধু হাত পা ভেঙেছি, তখন একদম কবরে পাঠিয়ে দেব। আমি বাধ্য হয়ে আমার হাত দিয়ে ওনার হাত সরানোর চেষ্টা করতে করতে বললাম, একদিন আপনার এত রাগের জন্যই আপনার ভালোবাসার মানুষগুলোকে হারাবেন। শ্রাবণ আমার গাল থেকে নিজের হাত সরিয়ে নিলেন। এরপর অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ভালোবাসার মানুষগুলোকে হারাতে চাই না বলেই রাগ দেখাই। বলে এক মুহূর্তও দেরি করলেন না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবারা যখন এলেন তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাস্তায় নাকি খুব জ্যাম ছিল, আবার তাদের ভাড়া করা মাইক্রো নষ্ট হয়ে যায়, তাই এত দেরি হলো। বাবার সঙ্গে ফুফা আর আমার ছোট বোন রিহা এসেছে শুধু। ঘরে ঢুকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে সবাই কুশল বিনিময় করলেন। গতকালকেই এসেছি নিজের বাপের বাড়ি ছেড়ে, অথচ মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে মাঝে। আমি বাবা আর রিহাকে জড়িয়ে ধরলাম। বাবা কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাবা জবাব না দিয়ে ঝাপসা চোখে চেয়ে রইলেন আমার দিকে। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন তার বড় মেয়েকে বিয়ে দিয়ে। আমি বাবাকে আবার বললাম, ও বাবা বলো কেমন আছো? বাবা বললেন, আমার বড় পরীকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো রে মা? আমি আর চোখে জল আটকাতে পারলাম না, কেঁদে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রিহাও কাঁদতে লাগলো। আমি বললাম, কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, এখন আর তোর আদর ভালোবাসার ভাগিদার কেউ নেই। রিহা গাল ফুলিয়ে বলল, আপু। আশেপাশে সবাই হাসতে লাগলো। এতক্ষণ হয়তো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি ড্রামাই দেখছিল। খাবার দাবার সব গন্ধ হয়ে গেছে। পোলাও, রোস্ট সহ অন্যান্য সব আইটেম খাবার অনুপযোগী। স্বাভাবিক, এতক্ষণ অবধি কি এসব খাবার খোলায় রাখলে ভালো থাকে? মা ফ্রিজে কিছু খাবার তুলে রেখেছিলেন, কিন্তু নতুন কুটুমদের তিনি সেই সব খাবার খাওয়াবেন না। ফ্রিজে রাখা মানে কি বাসি হয়ে যাওয়া? আর নতুন বাসি খাবার কি করে তিনি নতুন কুটুমদের খাওয়াবেন? তাই তিনি এখন নতুন করে সবকিছু রান্না করেছেন। বাবা ফুফা অনেকবার করে নিষেধ করলেও তিনি শুনলেন না। শ্রাবণ সামনের রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স জাতীয় খাবার কিনে আনলে মা নিজেই সবাইকে পরিবেশন করলেন। রান্নার কাজে মাকে সাহায্য করতে গেলে মা জোর করে আমাকে পাঠিয়ে দিলেন। তিনি একা একা এত দিক কিভাবে সামলান আমার বুঝে আসে না। ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসলে বাবা আমাকে ইশারায় আমার ঘরে যেতে বললেন। বুঝলাম বাবা হয়তো জরুরি কিছু বলবেন। ঘরে আসতেই বাবা অত্যন্ত গম্ভীর কণ্ঠে আমাকে বলল, এ বাড়িতে তোর যা যা আছে সবকিছু ঠিকমতো গুছিয়ে নে মা, যাতে আর কখনো এই বাড়ির চৌকাঠ না মারাতে হয়। বাবা কি তবে সব জেনে গেছে? বাবা আবার বলল, এ বাড়িতে থেকে দেওয়া কোনো জিনিস নেওয়ার দরকার নেই, গয়নাগাটিও না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাবা হঠাৎ রুষ্ট কণ্ঠে বললেন, তোমার উচিত ছিল সেই দিনই আমাকে সব জানানো। বোকার মতো মায়ের উপর রাগ করে চলে আসাটা একদমই ঠিক হয়নি। তোমার মা না হয় গ্রামের মানুষ, ৮০ দশকের চিন্তাভাবনা এখনো ভুলতে পারেনি, কিন্তু তোমার বাবা তো আর তেমনটা নয়। তাহলে কেন তুমি আমাকে না বলে সেভাবে লোকের সাথে চলে এলে, যে তোমাকে বাড়ি ভর্তি মানুষের সামনে অপমানিত করেছে? বুঝতে পারলাম বাবা প্রচণ্ড সিরিয়াস। কি জবাব দেব খুঁজে না পেয়ে চুপ করে রইলাম। আমাকে মাথা নিচু করে থাকতে দেখে বাবা তার কণ্ঠ থেকে রুষ্ট ভাবটা সরিয়ে নিল। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন সেটা নিয়ে আর মন খারাপ করে থেকো না। আমি মাথা উঁচু করে বাবার দিকে তাকালাম। সরি বাবা। বাবা সামান্য হেসে আমার মাথায় হাত রাখলেন। মানুষ মাত্রই ভুল। বাবা ফুফা অনেকবার নিষেধ করা সত্ত্বেও আমার শাশুড়ি মা পুনরায় রান্না করলেন।
পোলাও, মুরগির রোস্ট, খাসির রেজালা আর ইলিশ মাছ ভাজা। এত সব রান্না মা এত কম সময়ে কিভাবে করলেন কে জানে। সারাটা সময় মা নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে বেড়ে খাওয়ালেন। সবাইকেই অনেক জোরাজুরি করলেন এটা সেটা নেওয়ার জন্য। বরাবরের মতো সাহায্য করতে গেলে মা আমাকে জোর করে খেতে বসিয়ে দিলেন। খাওয়া শেষে দই আর মিষ্টিও পরিবেশন করা হলো। ব্যাগ গোছানোর সময় আমার শাশুড়ি মা আর শ্রেয়ার জন্য আমার খারাপ লাগতে লাগলো। শ্রাবণ যেমনই হোক, ওনার মা আর ছোট বোন মোটেও ওনার মতো নয়। শ্রেয়া ভীষণ মিশুক আর মা প্রচণ্ড মমতাময়ী। এই দুদিন আমার মোটেও মনে হয়নি আমি একটা অজানা পরিবারে বউ হয়ে এসেছি। মা কেমন করে সারাটাক্ষণই আমার খেয়াল রেখেছেন। এই বাড়ি থেকে চলে যাবার পর মাকে আর শ্রেয়াকে অনেক মিস করব নিশ্চিত। ব্যাগ গোছাচ্ছি, তখন রিহা এসে বলল, সব গুছিয়ে নিস আপু? হ্যাঁ, এই তো হয়ে গেছে। রিহা আবার বলল, বাবা সব জেনে গেছে আপু? আমি বললাম কিন্তু বাবা কিভাবে জানলো? রিহা হাসতে হাসতে বলল, মা নিজেই বলে দিয়েছে। আমি বিস্ময়ের সপ্তম চূড়ায় পৌঁছে গেলাম। মার কারণেই না এই বাড়িতে এলাম? রিহা বলল, বিদায়ের সময় তুই তো মাকে বলে এলি না? তুই চলে আসার পর থেকে মা কিচ্ছু মুখে দেয়নি, সারাক্ষণ কাঁদে। কি বলিস? হ্যাঁ, বাবা মাকে সান্ত্বনা দেয়, মেয়ে বিয়ে দিয়েছ, বুকে পাথর দিয়ে তো থাকতেই হবে। এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন কাঁদলে চলবে? আর ওর শাশুড়ি ননদ দুইজনেই ভালো মানুষ, দেখো আমাদের মেয়ে ভালো থাকবে। তখনই মা চেঁচিয়ে ওঠে, কেমনি ভালো থাকবো, জামাইটা হইল মহা শয়তান। আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। রিহা বলল, হাসিস না আপু। এরপর বাবা জিজ্ঞেস করে কেন, সে কি করেছে? তখনই মা গড়গড় করে সব বলে দেয় বাবাকে। সব শুনে বাবা রাগে একদম ফেটে পড়ে। মাকে অনেকক্ষণ বকাবকি করে, কেন বাবাকে জানালো না, আর কেন তোকে যেতে দিল। আমি বললাম, তারপর? রিহা বলল, বাবা প্ল্যান করেছে আজকে স্বাভাবিকভাবেই তোকে আর ওই লোককে আমাদের বাড়িতে নিয়ে যাবে, নয়তো যদি তো শ্বশুর বাড়ির লোকেরা তোকে যেতে না দেয়, আটকে রাখে, কিন্তু আগামীকাল বাবা আর কিছুতেই ফিরতি পাঠাবে না তোকে। আমি বললাম, বাহ, দারুণ প্ল্যান। আচ্ছা আপু, ওই লোক তোর গায়ে আবার হাত তোলেনি তো? আমি হাসলাম। রিহা হঠাৎ রেগে গেল, এত হাসিস না তো আপু। তাহলে কি করব? আমার কথার উত্তর দে। আমি বললাম, না, আর মারেনি। এখনই আমরা চলে যাবার জন্য রওনা দেব। যাবার আগে আমার শাশুড়ি মাকে সালাম করে এলাম। মা বললেন, এ কি গয়নাগাটি কিছু পরিসনি কেন? কি বাহানা দেব বুঝতে পারলাম না। বললাম, মা এত রাত হয়ে গেছে, রাস্তাঘাটের ব্যাপার, যদি রাস্তায় চোর ডাকাতের খপ্পরে পড়ি, তাই আর রিস্ক নিইনি। হো আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস মা। এরপরে আমার মাথায় হাত রেখে বললেন, ভালোই ভালোই ঘরের মেয়ে ঘরে ফিরে আসিস। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, যদিও মিথ্যে কথা, আমি তো আর ফিরবো না। শ্রেয়ার সঙ্গেও কথা হলো। শ্রেয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি কাল সকাল সকালই ফিরে আসবে, কিন্তু আমি তোমাকে অনেক মিস করব। আবার ছোট বোনকে পেয়ে ননদকে ভুলে যেও না। রিহা শ্রেয়ার দিকে তাকিয়ে মুখটাকে বাংলার 5-এর মতো করে ফেলল। আমি হেসে বললাম, আমিও তোমাকে অনেক মিস করব শ্রেয়া। মাঝখান থেকে শ্রাবণ হাসতে হাসতে বলে উঠল, তোর ভাবিকে ছাড় শ্রেয়া, কান্নাকাটি করিস না, কাল সকালেই তাকে এ বাড়িতে উপস্থিত পেয়ে যাবি। আমি মনে মনে ব্যঙ্গাত্মক হাসলাম। বাবা ফুফা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। বাবা বুদ্ধি করে গাড়িতে শ্রাবণকে তার আর ফুফার সাথে বসিয়েছেন। শ্রাবণ হয়তো মনে মনে বিষয়টাকে অদ্ভুত ভাবছেন। তারা বসেছেন একদম পেছনের সিটে, মাঝের সিটে আমি আর রিহা, আর সামনে ড্রাইভার একা। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দূরে অন্ধকার ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না। তবে কিছু রাস্তায় ল্যাম্পপোস্টের বাতি জ্বলছে। গাড়ির সংখ্যা খুব কম। অনেক রাত হয়েছে, শিরশিরিয়ে হাওয়া বইছে। হাওয়াটাকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য জানালা দিয়ে মাথা বের করলাম। সাথে সাথে শ্রাবণ চেঁচিয়ে উঠল, জানালা দিয়ে মাথা বের করো না ফিদি, এটা রিস্ক। বাধ্য হয়ে গাড়ির ভেতরে মাথা নিয়ে এলাম। মনে মনে বললাম, রিস্কি কিভাবে? রাস্তায় তো গাড়ি নেই তেমন, যত সব। কিন্তু মুখে কিছু বললাম না। বলাই বাহুল্য, ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। শ্রাবণ মাকে সালাম করে জিজ্ঞেস করলেন, কেমন আছেন মা? মা একবার আমার দিকে তাকায়, আরেকবার শ্রাবণের দিকে, এরপরে কোনো রকমে উত্তর দেয়, ভালো। শ্রাবণকে আর জিজ্ঞেস করে না সে কেমন আছে, হয়তো আমার ভয়ে। ভাবছে আমি কেমন প্রতিক্রিয়া দেখাই। মা আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমিও আর নিজের রাগ ধরে রাখতে পারি না, সব ভুলে যাই। রাতে আমার ঘরে শ্রাবণের একা শোয়ার ব্যবস্থা করা হলো। মা আমাকে বলল রিহার ঘরে রিহার সাথে ঘুমোতে।
আমি রিহার সাথে ঘুমোতে গেলাম। শুয়েছি 5 মিনিট হলো, হুট করে টুং শব্দ করে মোবাইলে মেসেজ এলো। আননোন নম্বর, লেখা, তুমি কোথায় হৃদি? কে পাঠালো? প্রত্যুত্ত আর আমাকে মেসেজ পাঠানোর সাহস করার কথা না। এছাড়া ও তো আর আমাকে তুমি করে বলে না, কোনো ক্লাসমেটরাও তো না। তবে কি শ্রাবণ? রিপ্লাই করব কি করব না ভেবে করেই ফেললাম। আপনি কে? রিপ্লাই এলো, নিজের হাজব্যান্ডের নম্বর চেনো না? ও, শ্রাবণী তাহলে। আমি আর রিপ্লাই করলাম না। পুনরায় মেসেজ এলো, কি হলো? বললে না কোথায় তুমি? আমি কোথায় জেনে উনি কি করবেন? আর আজ এত মেসেজ কেন করছেন উনি? বিয়ের আগে কেন করলেন না? তখন যদি কথা হতো তাহলে ওনার রাগ সম্বন্ধে একটা ধারণা পেতাম। বিয়েটাই আর করতাম না। তবে আবার মেসেজ এলো, তুমি কোথায় বলবে নাকি শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করব? আমি রিপ্লাই দিলাম, রিহার ঘরে। পুনরায় মেসেজ এলো, তুমি ও ঘরে কি করছো? ঘুমোচ্ছি। পাঠিয়ে মোবাইলটা অফ করে রাখলাম। কিছুক্ষণ পরেই দরজাটা খটখট করার আওয়াজ পেলাম। রিহা ঘুমিয়ে গিয়েছিল। আওয়াজ পেয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আপু বোধহয় মা এসেছে, একটু গিয়ে দেখ না। আমি দরজা খুলে দেখলাম বাইরে শ্রাবণ দাঁড়িয়ে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। উনি এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন? উনি খপ করে আমার হাত ধরে বললেন, চলো ঘুমোবে চলো। আমি বিরক্তি নিয়ে বললাম, ঘুমোচ্ছিলামই তো, আপনি এসে ডিস্টার্ব করলেন। আমার হাত ছাড়ুন। উনি আমার কথা ভ্রুক্ষেপই করলেন না। এখানে কেন ঘুমোবে? চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমি চেঁচিয়ে উঠলাম, হাত ছেড়ে কথা বলুন, কেউ দেখলে কি ভাববে ভেবেছেন একবারও? শ্রাবণ হাসলো, কে কি ভাববে? তুমি আমার স্ত্রী। আমি উপহাস করে হাসলাম, স্ত্রী? শ্রাবণ আচমকা কিছু না বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আবার বললাম, আপনি যদি আমার হাত না ছাড়েন আমি কিন্তু চিৎকার করব। শ্রাবণ হাসতে লাগলো, ঠিক আছে করো। আমি সত্যি সত্যি মাকে চিৎকার করে ডাকলাম। আমার চিৎকার শুনে বাবা মা দুজনেরই ঘর থেকে বের হলো। বাবা বললেন, কি হয়েছে মা? ঘটনার আকস্মিকতায় শ্রাবণ হকচকিয়ে গেল। হয়তো উনি ভাবতেও পারেননি আমি সত্যি সত্যি চিৎকার দিয়ে বসবো। আমি বললাম, বাবা, শ্রাবণ আমাকে জোর করে ওনার ঘরে নিয়ে যাচ্ছেন। আমার কথা শুনে মা চোখ কপালে তুলে ফেলল, কিন্তু বাবার মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। বরং ঠান্ডা গলায় শ্রাবণকে বললেন, ও যখন চাইছে না তোমার সঙ্গে যেতে তাহলে জোর করছো কেন? তোমার কোনো অধিকার নেই আমার মেয়েকে কোনো বিষয়ে জোর জবরদস্তি করার। শ্রাবণ যে বাবার কাছ থেকে এমন ব্যবহার মোটেও আশা করেনি সেটা ওর মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম। অপমানে লজ্জায় ওনার মুখ লাল হয়ে উঠল। উনি আমার হাত ছেড়ে দিয়ে গটগট করে হেঁটে রুমে চলে গেল। পরদিন সকাল 8টা বাজতেই শ্রাবণ চলে যাবার জন্য বায়না উঠালেন। আমি তখন সবে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছি। শ্রাবণ এসে বললেন, হৃদি রেডি হয়ে নাও, আমরা এখনই বেরোবো। কি ব্যাপার? কাল রাতের অপমান কি উনি ভুলে গেছেন? গত রাতের ঘটনার পর তো ওনার মতো আত্মবাদী দাম্ভিক ব্যক্তির কাছ থেকে এমন স্বাভাবিক ব্যবহার আশা করা যায় না। উনি নিজে যেহেতু স্বাভাবিক আছেন তাই আমি আর ব্যাপারটাকে ঘাটালাম না। আমিও অবিকৃতভাবেই বললাম, আমি যাব না। উনি সহসা আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার কথার অবাধ্য হয়েছি বলে কি মারবেন এখন? আমি কয়েক কদম পিছিয়ে গেলাম। উনি অকস্মাৎ দ্রুত পায়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওইখানেই জমে গেলাম। শ্রাবণ ওভাবেই জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এতদিন ধরে রাগ করে থাকতে হয় না বউ। গতকাল রাতে এত করে বললাম আমার সাথে যেতে, শুনলে না কেন? সত্যি অনেক জরুরি কথা ছিল। আমি কখনো ওনাকে এত নরম গলায় কথা বলতে শুনিনি। যার পরই অবাক হলাম। কথা শেষ করে শ্রাবণ আচমকাই আমার কপালে চুমু খেলেন। এরপর হেসে বললেন, থাকো, বাড়িতে ফিরেই না হয় বলবো সব। এখন ফার্স্ট রেডি হয়ে নাও তো। মা শ্রেয়া তোমার পথ চেয়ে বসে আছে। সকাল থেকে 3 বার ফোন করে জিজ্ঞেস করে ফেলেছে আমরা কখন ফিরছি। শ্রাবণ চলে গেল, কিন্তু আমি ঘোরগ্রস্তের মতো পাথরের মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার সংবিত ফিরল রিহার ডাকে। কি ভাবছিস, ফিরে যাবি ওনার কাছে? আমি চমকে উঠলাম। ইম্পসিবল, কখনোই না। টেবিলে নাস্তা খেতে বসেছি। শ্রাবণের খাবার মা রিহাকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দিয়েছে। সে একা রুমে বসেই খাক। রিহা খাবার নিয়ে এসে বলল, এই দেখ আপু। তাকিয়ে দেখলাম ওর 2 হাতে 2টো ক্যাডবেরি। জিজ্ঞেস করলাম, কে দিয়েছে? রিহা বিরক্তি নিয়ে বলল, তোর সোকল্ড হাজব্যান্ড, অসহ্য। আমি হেসে বললাম, হ্যাঁ তুই যখন অসহ্য তাহলে নিলি কেন? রিহা রেগে বলল, নেব না তো কি করব? পরক্ষণেই রাগে মাখা মুখটাকে হাসি মুখে রূপান্তরিত করে ফেলল।
ক্যাডবেরি যে আমার জীবন। শয়তান। রিহা আবার বলল, তোর হাজব্যান্ড তোকে যেতে বলেছে ও ঘরে, তোকে ছাড়া নাকি খাবে না। আমি বিতৃষ্ণা নিয়ে বললাম, বারবার তোর হাজব্যান্ড করবি না তো, না খেলে না খাক, আমার তাতে কি আসে। বাবা টেবিলে এসে বসলেন। রিহা, আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে, অকারণেই বসেছিলাম। বাবা মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আমার মায়েরা খেয়েছে? আমরা দুইজনেই মাথা নেড়ে হ্যাঁ বললাম। শ্রাবণ সত্যি সত্যি খাবার ছুঁয়েও দেখেনি। রিহা প্লেট আনতে ও ঘরে গিয়ে দেখে খাবার অমনি পড়ে আছে। রিহাকে দেখে শ্রাবণ জিজ্ঞেস করেন, তোমার বোনকে বলেছিলে রিহা? রিহা বলে, হ্যাঁ, আপু আসবে না। শুনে শ্রাবণ রিহাকে বলেন খাবারগুলো নিয়ে যেতে, সে খাবে না। রিহা এসে এসব জানালো আমাকে। এরপর জিজ্ঞেস করলো, লোকটা এমন করছে কেন রে আপু? জানি না। বলতেই দেখলাম শ্রাবণ এদিকেই আসছে। রিহা ওনাকে আসতে দেখে বলে, দেখ আপু, তোকে খুঁজতে শেষমেশ এ ঘরেও এসে পড়ল। একদম ফর্মাল ড্রেস আপে হাজির হয়েছেন তিনি। নিশ্চয়ই এসে এখন আমাকে আদেশ করবে, বাসায় চলো। বলতে না বলতেই উনি বলে উঠলেন, চলো হৃদি। তখনই দেবদূতের মতো বাবা এলেন। উচ্ছল কণ্ঠে শ্রাবণকে বললেন, এই গরিবের ঘরে একদিন থাকলে সেজন্য আমি আর হৃদির মা দুইজনেই খুব খুশি হয়েছি। শ্রাবণ বলতে গেল, আমিও খুব খুশি হয়েছি বাবা, কিন্তু বাবা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, এবার তুমি আসতে পারো বাবা। শ্রাবণ হয়তো কিছু বুঝতে পারলেন না। বললেন, আপনার কথা আমি ঠিক বুঝলাম না বাবা। বাবা নম্র অথচ শীতল গলায় বললেন, হৃদি আর কখনো ও বাড়িতে যাবে না। শ্রাবণ একবার আমার দিকে তাকিয়ে পুনরায় বাবার দিকে তাকালেন। দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো ভুল করেছি? বাবা শ্রাবণের প্রশ্নে জবাব দিলেন না, হয়তো প্রয়োজন বোধ করল না দেওয়ার। শ্রাবণ আবার বললেন, বাবা, আমি সত্যিই বুঝতে পারছি না কি দোষ করেছি, তবুও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মা আমাদের অপেক্ষায় বসে আছে, আমাদের যেতে দিন। বাবা এবার রূঢ় হলেন, হৃদি তোমার সঙ্গে যাবে না, তুমি নিজে যেতে পারো। শ্রাবণ হঠাৎ একরোখা কণ্ঠে বলে উঠলেন, আমি আমার স্ত্রীকে না নিয়ে এক পাও নড়ব না এ বাড়ি থেকে। বাবা বিরক্তি প্রকাশ করে বললেন, হৃদি নিজেই যেতে চায় না তোমার সঙ্গে, তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো। শ্রাবণ আমার দিকে দৃষ্টিপাত করে অত্যন্ত মোলায়েম গলায় বললেন, আমার সঙ্গে যাবে না হৃদি? আমি না সূচক মাথা ঝাঁকালাম। এটাই আমার জন্য কাল হলো। শ্রাবণ বাবার সামনেই ঘরের কোণে রাখা লোহার টুলটা তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে শোকেশের দিকে ছুঁড়ে মারলেন। টুলটা শোকেশের কাঁচ ভেঙেই ক্ষান্ত হলো না, ভেতরে সাজিয়ে রাখা কাচের কাপ, পিরিচ, প্লেট সহ সব কিছু গুড়িয়ে দিল। অক্ষত রইল মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস। আমার চোখ ফেটে জল চলে এলো। আমরা নিম্ন মধ্যবিত্ত। মায়ের বহুদিনের শখ ছিল একটা শোকেশের। বাবা গত বছর বহু কষ্টে মায়ের সে শখ পূরণ করতে পেরেছেন। আজকে এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। অমানুষটা সব শেষ করে দিল। একটাবার ভাবলো না আমাদের পরিবার যে তাদের মতো ধনী নয়। একটাবার চিন্তা করলো না তার মতো আজ একটা নষ্ট করলাম তো কাল তিনটা হাজির হবে এমন আমার বাবার সামর্থ্য না। শ্রাবণ অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালেন, কিন্তু তাকানোর সাথে সাথেই সে দৃষ্টি পরিবর্তন হলো অনুতাপে, হয়তো আমার চোখের জল দেখেই। তবে এখানে আর দাঁড়িয়ে থাকলেন না, বরাবরের মতো গটগট করে হেঁটে চলে গেলেন অগ্নিশর্মা হয়ে। আমি ভেবেছিলাম হয়তো এখানেই সব শেষ হয়ে গেছে। প্রখর দাম্ভিকতায় ভোগা শ্রাবণ আর কখনো আমাকে ফিরিয়ে নেবার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বিকেলেই তিনি আমার শাশুড়ি মাকে নিয়ে এ বাড়িতে এলেন। মা আর 5টা সাধারণ মেহমানদের মতোই আপ্যায়ন করলো আমার শাশুড়ি মাকে। এই ভাগে রিহা গিয়ে বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে এলো। আমার শাশুড়ি মা আমার বাবা মায়ের সঙ্গে আলোচনায় বসলেন, কেন তারা তাদের মেয়েকে তাদের জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে পাঠায়নি। বাবা তবু বিচলিত হলেন না, ঠান্ডা মাথায় সব কথা বলতে লাগলেন। দেখুন আপা, আপনি আর আপনার মেয়ে অত্যন্ত ভালো মানুষ, আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার ছেলে মোটেও আপনাদের মতো নয়। সে অতি জঘন্য রকমের খারাপ একজন মানুষ। আমি যদি আগে ঘুণাক্ষরেও টের পেতাম তাহলে কখনোই অমন ছেলের কাছে আমার মেয়েটাকে তুলে দিতাম না। নিজের ছেলের সম্বন্ধে ছেলের শ্বশুরের নেতিবাচক মনোভাব দেখেও মা রাগ করলেন না, মুখের মুচকি হাসি বজায় রেখেই বললেন, ভাই, আপনি যদি আমার ছেলের অপরাধটা একটু খুলে বলতেন। বাবা বললেন, আপনার ছেলের অপরাধ হচ্ছে সে প্রচণ্ড বদমেজাজি আর রাগী প্রকৃতির মানুষ। বিয়ের দিনই সে সকলের সামনে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চড় মেরেছে। শুধু তাই নয়, আজ সকালে হৃদি তার সঙ্গে যাবে না বলে ও ঘরের শোকেশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
মুহূর্তেই আমার শাশুড়ি মায়ের হাসি মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি হয়তো ভাবতেই পারেননি ছেলের শ্বশুরের কাছ থেকে ছেলের নামে এইসব কথা শুনবেন। শ্রাবণ চেয়ারগুলোর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। উনি উঠে দাঁড়িয়ে শ্রাবণের সামনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুই হৃদিকে চর মেরেছিলি? শ্রাবণ শান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। মা তৎক্ষণাৎ শরীরের সমস্ত শক্তি এক করে শ্রাবণের গালে চর বসিয়ে দিলেন। শ্রাবণ লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেললেন। মা আবার জিজ্ঞেস করলেন, হৃদিদের শোকেশ ভেঙেছিস? শ্রাবণ সামান্য তাকিয়ে অতি নিম্নস্বরে বললেন, হ্যাঁ। মা পুনরায় শ্রাবণকে চর মারলেন। শ্রাবণের কি হলো জানি না, উনি পাগলের মতো আমার সামনে ছুটে এলেন। প্রায় থাবা দিয়ে আমার দুই হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে গেলেন। প্রলাপের মতো বললেন, এবার আমার সঙ্গে যাবে তো হৃদি? আমার শাশুড়ি মা বাবার সামনে হাত জড়ো করে বললেন, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি ভাই, পারলে আমাদের মাফ করবেন। বাবা অতি ব্যস্ত হয়ে বললেন, ওভাবে বলবেন না আপা, এতে তো আপনার কোনো দোষ নেই। আপনি কেন এভাবে হাত জড়ো করছেন? মা ঝটকা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে শ্রাবণকে বললেন, তুই কোন অধিকারে হাত ধরিস? এরপর আমার দিকে তাকিয়ে হাত জোড় করে নিতেই আমি খপ করে মায়ের হাত ধরে নিলাম। মা প্লিজ, আপনি এমন করবেন না। মা আমাকে জড়িয়ে ধরলেন। পারলে আমাদের ক্ষমা করিস মা, ফিরে যাওয়ার ব্যাপারে তোকে আমরা কখনো জোর করব না। তুই যে ডিসিশন নিবি সেটাই আমরা মেনে নেব, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই মায়ের দরজা আজীবন তোর জন্য খোলা থাকবে। আমার কান্না পেয়ে গেল। কারো শাশুড়ি মা এত মমতাময়ী, এত ভালো হয়, বুঝতেই পারলাম না কখন গাল বেয়ে অশ্রু ঝরছে। মা আমার চোখের জল মুছে দিয়ে বললেন, ভালো থাকিস মা। শ্রাবণ পরদিনই আবার হাজির হলো, একা নয়, সঙ্গে একটা ট্রাক নিয়ে। একাধারে অনেকক্ষণ হর্নের আওয়াজ শুনে আমরা বাইরে বেরোই। ততক্ষণে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। ঘটনা জানতে সবাই যেন উদ্গ্রীব। গিয়ে দেখি রাস্তায় শ্রাবণ একটা মিনি ট্রাক নিয়ে দাঁড়িয়ে। ওকে দেখেই বাবা অপ্রসন্ন হয়ে গেলেন। একদিন এই শ্রাবণের ব্যক্তিত্বকে ভালোবেসেই বাবা ওনার হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছিলেন। শ্রাবণের রাগ তার প্রতি বাবার সম্পূর্ণ ধারণাটাই হয়তো বদলে দিয়েছে। আমার এখনো চোখে ভাসছে বিয়ের দিন অবধি বাবা কিভাবে শ্রাবণকে মাথায় তুলে রেখেছিলেন। এখনো হয়তো রাখতেন, যদি না উনি বাবার অতি আদরে লালিত মেয়েকে চড় না মারতেন। বাবা কোনোদিনই তার দুই মেয়ের গালে ফুলের টোকাটুকু পর্যন্ত লাগতে দেননি। নিজে তো কখনো গায়ে হাত তুলতেনই না, মাকেও তুলতে দিতেন না। ঘুণাক্ষরেও বাবা যদি টের পেতেন মা আমাকে কিংবা রিহাকে মেরেছে, সেদিন থেকে 3 দিন অবধি তিনি মায়ের সঙ্গে কথা বলতেন না। মাঝে মাঝে ভাতও খেতেন না এই জন্যে। তাই মাও আমাদের তেমন মারতেন না, তবে বকতো খুব। কিন্তু মায়ের বকুনি আমাদের গায়ে লাগতো না একদম। অথচ যে বাবা আমাদের এত ভালোবাসেন তার সামান্য ক্রোধী মুখচ্ছবিও আমাদের অন্তর কাঁপিয়ে দিত। বাবা একবার নিষেধ করলে সে কাজ দ্বিতীয়বার করার স্পর্ধা আমরা কখনোই করতাম না। বাবাকে আমরা ভয় পেতাম, ভয় পাই, কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার পরিমাণটা এত বেশি যে সবকিছু অতিক্রম করে যায়। বাবা ভুরু কুঁচকে শ্রাবণকে বললেন, তুমি আবার এখানে কেন এসেছো? আর পাড়ার রাস্তায় দাঁড়িয়ে এভাবে অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছ কেন? এটা একটা ভদ্র এলাকা। শ্রাবণ ট্রাকের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলেন। সঙ্গে সঙ্গে 4 জন লোক মিলে একটা বৃহৎ আকার শোকেশ নামালো ট্রাক থেকে। শ্রাবণ বাবার দিকে দৃষ্টিপাত করে বললেন, আসসালামু আলাইকুম বাবা। গতকালের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বলতে বলতে শ্রাবণ রাস্তাতেই হাঁটু গেড়ে বসে পড়ল। আশেপাশের মানুষজন কৌতূহলী চোখে তাকিয়ে আছে এই দিকে। এলাকার লোকজন যারা উপস্থিত তাদের মধ্যে প্রায় সবাই এসেছিল বিয়েতে। চড়মারার শোটা তো উপভোগ করেছিলেনই তারা, এখন শ্রাবণের ক্ষমা চাওয়ার শোটাও উপভোগ করছেন। হাঁটু গেড়ে বসেই শ্রাবণ বললেন, আমি অতি জঘন্য একটা কাজ করেছি। সামান্য একটা কারণে নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছি। শ্রাবণকে থামিয়ে দিয়ে বাবা বললেন, শুধুমাত্র তোমার চাচাতো ভাইকে জানোয়ার বলেছে বলে তুমি ওকে চড় মারবে? তোমার ভাইয়েরও তো দোষ ছিল। হৃদি যখন ফাজলামো করা পছন্দ করছিল না, তবুও সে কেন বারবার ফাজলামোগুলো করছিল? এখন কি শ্রাবণ বলে দেবে ওনার চাচাতো ভাই যে আমার প্রাক্তন? বিয়ের আগে সে আমার প্রেমিক ছিল, এখন আবার এই বাহানা দেবে না তো? প্রত্ন আর আমি একে অপরকে ভালোবাসতাম, আর সেটা শ্রাবণ মেনে নিতে পারেননি, তাই জনসম্মুখে আমাকে চড় মেরেছে। অবশ্য এই বাহানা দিলেই বাকি, আমি তো কোনো অন্যায় করিনি। কাউকে ভালোবাসাটা কি অন্যায়ের পর্যায়ে পড়ে? এমন তো না। আমি বিয়ের পরও প্রত্নর সাথে যোগাযোগ রেখেছি। সমস্তটাই বিয়ের আগের ব্যাপার।
তাহলে শ্রাবণ কেন অহেতুক এ কারণে শাস্তি দেবে? শ্রাবণ নতি স্বীকার করে বললেন, আমার বোঝাই ভুল ছিল বাবা, আমি ভুল করে ফেলেছি। এখন তো চাইলেও সেদিনের ঘটনা বদলাতে পারবো না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই ইহকালে আমি কোনোদিনও হৃদির ওপর রাগ দেখাবো না। গায়ে হাত তোলা তো দূর, আপনি প্লিজ এই অধমকে ক্ষমা করে দিন। বাবা শ্রাবণকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে হয় না আমার কাছে ক্ষমা না চেয়ে যার সাথে অন্যায়টা করেছ তার কাছেই তোমার ক্ষমা চাওয়া উচিত? শ্রাবণ ততষ্ট কণ্ঠে জবাব দিলেন, ওর কাছে তো অবশ্যই ক্ষমা চাইব বাবা, আগে প্লিজ আপনি অনুমতি দিন ওকে নিয়ে যাওয়ার। বাবা নিশ্চল হয়ে বললেন, আমার মেয়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ও যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সাথে যেতে চায় আমি বাধা দেব না, আবার ও যদি তোমার সাথে যেতে না চায় ওকে আমি জোরও করব না। তখন আশান্বিত হয়ে তাকালেন আমার দিকে, নরম গলায় বললেন, আমাকে ক্ষমা করে দাও হৃদি, আমি ভুল করে ফেলেছি, আর কখনো এমন ভুল হবে না, প্রমিস। আমি নির্বাক তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকা লোকটা কি সত্যি অনুতপ্ত নাকি কেবল ছল। আমি তপ্ত শ্বাস ফেললাম। প্লিজ উঠুন। শ্রাবণ নাছোড় ভাব নিয়ে বললেন, তুমি ক্ষমা না করলে আমি উঠব না। আমি নিষ্পৃহ হয়ে বললাম, এখানে বসে আর তামাশা করবেন না, দয়া করে উঠুন। শ্রাবণ কি আশাহত হলেন? ওনার মুখের রং যেন বদলে গেল। নিরাশ কণ্ঠে বললেন, হৃদি, তুমি কি সত্যিই ভাবছো আমি তামাশা করছি? তুমি সবসময় কেন আমার ভালোবাসাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করো? আমি কি এতই ঘৃণ্য, এতই কুৎসিত, এতই বর্বর? কয়েক মুহূর্ত থেমে আবার বললেন, হ্যাঁ আমি ভুল করেছি নিশ্চয়ই, তাই বলে কি আমাকে একেবারেই ক্ষমা করা যায় না হৃদি? অন্তত একটাবার কি সুযোগ দেওয়া যায় না আমাকে? আমাকে নিশ্চুপ থাকতে দেখে শ্রাবণ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে এখনই ক্ষমা করতে হবে না, তুমি চলে যাও। কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি না হয় অপেক্ষা করব তোমার ক্ষমার। এখানে বসেই? রিহা চেঁচিয়ে উঠল, এখানে বসে অপেক্ষা করলে তো সিএনজি আপনাকে চাপা দিয়ে চলে যাবে দুলাভাই। রিহার গিরগিটির মতো রং বদলাতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। ও নাকি শ্রাবণকে কখনোই দুলাভাই বলে ডাকবে না। গতকাল পর্যন্ত ওই লোক করছিল, আর আজ চোখের পলকে দুলাভাই হয়ে গেল। রিহার কথার প্রত্যুত্তরে শ্রাবণ বললেন, কি করব বলো, আমিও তো নিরুপায়। তোমার বোন ক্ষমা না করলে আমরণ অনশন ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। মা, বাবা, রিহা, শ্রাবণ সকলেই আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার অর্থ হচ্ছে এই, ক্ষমা করেছ কিনা। রিহাকে দেখে বোঝাই যাচ্ছে ও চাইছে আমি শ্রাবণকে ক্ষমা করে দিই। মা দৃষ্টিতেও একই বচন, আর বাবা আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি আমার উত্তর জানালাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার উঠুন। আনন্দে শ্রাবণের চোখ চমকিয়ে উঠল। উনি খুশিতে গদগদ হয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে এখনই আমাকে জড়িয়ে ধরবেন। আমি শঙ্কায় আঁতকে উঠলাম। বাবা, মা সকলের সামনে যদি উনি এখন আমাকে জড়িয়ে ধরেন, এর চাইতে লজ্জার আর কিছু হবে না। কিন্তু না, আমাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি মায়ের দিকে এগিয়ে গেলেন। মাকে বললেন, মা, কালকে আমি একটা ভুল করে ফেলেছি। রাগের বশে আপনার প্রিয় একটা জিনিস ভেঙে ফেলেছি। ফার্নিচারের দোকানে হুবহু ওই রকমই অনেক খুঁজেছি, পাইনি। এটা আপনার পছন্দ হয়েছে তো মা? মা বলল, এসবের কোনো দরকার ছিল না। শ্রাবণ জোর করলেন, অবশ্যই ছিল, আপনার অত প্রিয় ছিল ওটা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, এখন থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব নিজের রাগকে দমানোর। বাবাও চাইলেন না শ্রাবণের আনা শোকেসটা রাখতে। প্রথমত ওটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া, দ্বিতীয়ত তাও আবার আমাদের আগেরটার ডবল। শ্রাবণ মা বাবার সাথে জোরাজোরি করতে লাগলেন, বলতে লাগলেন সে ক্ষতি করেছে তাই ক্ষতিপূরণ দিচ্ছে, তো এটা গ্রহণ করলে তাতে দোষ কোথায়? অবশেষে শ্রাবণ বিজয়ী হলেন। শোকেসটা নিয়ে মার ঘরে রাখা হলো। মিস্ত্রিদের সাথে শ্রাবণও ঘরে এলেন। মা ওনাকে ড্রয়িং রুমে বসিয়ে চা নাস্তা খেতে দিলেন। এবারও শ্রাবণ রিহাকে দিয়ে খবর পাঠালেন, আমি ওনার সামনে গিয়ে না বসলে উনি খাবেন না। গতকালকে এইভাবেই রাগ করে না খেয়ে চলে গিয়েছিলেন তিনি। উপায় শূন্য হয়ে তাই ওনার সামনে গিয়ে বসলাম। মা আমাদের একা ছেড়ে চলে গেল। শ্রাবণ আমাকে একটা বিস্কুট সাধলেন। কথা না বাড়ানোর জন্য বিস্কুটটা নিয়ে কামড় বসালাম। আচমকা ছৌ মেরে বাকি অর্ধেকটা আমার হাত থেকে কেড়ে নিলেন উনি, তারপর নিজে খেতে লাগলেন। আমি বিরক্তি চোখে তাকালাম ওনার দিকে। উনি দাঁত বের করে হাসলেন। আমি বললাম, আপনি গতকাল থেকে এমন আচরণ করছেন যেন আমাদের প্রেমের বিয়ে।
আর আমাকে কতই না ভালোবাসেন। শ্রাবণের দৃষ্টি পরিবর্তিত হয়ে গেল। অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, প্রেমের বিয়ে না? কিন্তু এটা তো ঠিক, আমি তোমাকে প্রবলভাবে ভালোবাসি। আমি বললাম, আপনি আমাকে যেহেতু ভালোবাসেন সেহেতু আপনার তো আমাকে বোঝার দরকার। শ্রাবণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বললেন, বুঝবো, আমি আপনার সঙ্গে যেতে চাই না। বিস্ময়ের ঝলকানি দেখা গেল শ্রাবণের চোখে মুখে। কেন যাবে না হৃদি? তুমি কি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি? আমি জবাব দিলাম, ব্যাপারটা এমন নয় যে আমি আপনাকে ক্ষমা করিনি, আমি জাস্ট আপনার সাথে যেতে চাইছি না। শ্রাবণ হঠাৎ মন খারাপ করে বললেন, আমাকে অপছন্দ বলে? আমি জানি না কেন, কিন্তু আমার আপনার সাথে যেতে ইচ্ছে করছে না। শ্রাবণ আচমকা উঠে দাঁড়ালেন, সামান্য হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন সময় নাও, আমি না হয় ততদিন তোমার জন্য অপেক্ষাই করি, কিন্তু একলা ছাড়বো না কিছুতেই। প্রতিদিনই তোমাকে বিরক্ত করতে এই বান্দা হাজির হয়ে যাবে। বলেই দুষ্টু হাসি হাসলেন। তারপর আবার বললেন, আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে কোনো বাসা ভাড়া পাওয়া যাবে? আমি ভুরু কুচকে বললাম, আপনি কি নিজের বাড়ি ছেড়ে এখন আমাদের এলাকায় এসে ভাড়া থাকবেন? শ্রাবণ চলে যাবার জন্য পা বাড়ালেন, মুখে বললেন, অবশ্যই। এরপর চলে যেতে যেতে অকস্মাৎ পিছু ফিরে তাকিয়ে বললেন, আমাদের প্রেমের বিয়ে না ঠিক, কিন্তু তুমি চাইলে কি হতে পারতো না? আমি বিস্মিত হলাম। আমি চাইলেই বা কিভাবে হতে পারতো? ওনাকে চিনতে জানতে পারলামই তো বিয়ে ঠিক হবার পর। সবে মাত্র 10 দিন হলো ওনার সঙ্গে আমার পরিচয়ের। শ্রাবণ সত্যি সত্যি আমাদের এলাকায় বাসা ভাড়া নিয়ে নিলেন। তারপর থেকেই ওনার আমাদের বাড়িতে হুটহাট করে আসার উৎপাত বেড়ে গেল। মা না পারেন কিছু বলতে, আর না পারেন ফেলে দিতে। রিহাকে তো উনি বশ করেই ফেলেছেন, এখন মাকে বশ করতে উঠে পড়ে লেগেছেন। গতকাল মাকে জোর করে কোথায় যেন নিয়ে গেলেন, ফিরে এলেন ডজনখানেক কাঁচের জিনিসপত্র নিয়ে। রোজ রিহাকে নিজের প্রাইভেট কারে করে কলেজে দিয়ে আসেন। ইদানিং বাবার পেছনেও পড়েছেন। অকারণে বাবার দোকানে গিয়ে বসে থাকেন, বাবার সঙ্গে খোশ গল্প করেন, বাবার কাজে সাহায্য করেন বাবা না চাইলেও। নিজের অফিস ছেড়ে কাজকর্ম ছেড়ে কেন এখানে এভাবে পড়ে আছেন উনি? ওনার এত সব ছলাকলা কিসের জন্য তা অবশ্য আমার বুঝতে বাকি নেই। উনি নিশ্চয়ই বুঝে গেছেন আমি তার সঙ্গে কিছুতেই ফিরে যাব না, তাই আমার পরিবারকে মানাতে উঠে পড়ে লেগেছেন, যাতে তারা অনেকটা জোর করে হলেও আমাকে ও বাড়িতে পাঠান। মা রিহাকে নিজের বশে করে নিলেও বাবাকে উনি কখনোই বশীভূত করতে পারবেন না, আমার দৃঢ় বিশ্বাস। সেদিন লাইব্রেরিতে গিয়েছিলাম বই কিনতে। 3rd ইয়ারে ভর্তি হয়েছিলাম, শুধু কোনো বই কেনা হয়নি, ক্লাসও করা হয়নি। ফেরার সময় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তখনই শ্রাবণ এসে হাজির। এসেই জোরাজুরি করতে লাগলেন গাড়িতে ওঠার জন্য, কিন্তু আমি কিছুতেই উঠব না। শেষে একটা অটোরিকশা করে বাসায় ফিরি। পুরোটা রাস্তা উনি আমাকে ফলো করতে করতে এসেছেন। শুধুমাত্র একদিনই এমন হলো, হয়তো ব্যাপারটা আমাকে ভাবাতো না, কিন্তু তিনি রোজই এমন করতে লাগলেন। বই কেনার পর আমি রোজ ক্লাস করতে শুরু করি। রোজ যাবার সময় তিনি আমাকে ফলো করতে করতে যান, ফেরার সময় ফলো করতে করতে ফেরেন। আর সহ্য করা যাচ্ছে না ওনার উপদ্রব। আমি একদম অতিষ্ঠ হয়ে পড়েছি। আজ ওনাকে কড়াকড়িভাবে জানাবো আমি ওনার সঙ্গে কখনোই ফিরবো না এবং ফিরতে চাই না। অবশেষে সেই সুযোগটা এলো। দুপুরে রিহাকে কলেজ থেকে আনতে গিয়েছিলেন তিনি। মায়ের কথায় ঘরে ঢুকে বসার ঘরে বসেছিলেন। মাকে বলে খাবারের ট্রেটা আমি নিজেই নিয়ে গেলাম, এই অজুহাতে ওনার সঙ্গে কথা বলা যাবে। আমাকে দেখেই ওনার চোখ দুটো চকচক করে উঠল। আমাকে ট্রে হাতে নিয়ে এগোতে দেখে আহ্লাদে আটখানা হয়ে বললেন, তুমি নিজের হাতে আমার জন্য খাবার এনেছো হৃদি? হাত থেকে ট্রেটা টেবিলের উপর রেখে বললাম, এতে এত সারপ্রাইজড হবার কি আছে? উনি ঈষৎ হেসে বললেন, না তুমি তো কখনো আসো না, তাই আর কি। আমি বললাম, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। উনি গাল ভরে হাসলেন। বলো। আমি গুরুতর ভঙ্গিতে বলতে শুরু করলাম, আমি চাই না আপনি আর এ বাড়িতে আসুন। উনি তড়িৎ গতিতে বলে উঠলেন, কেন হৃদি? আমি তো কাউকে বিরক্ত করছি না। আপনি করছেন না, কিন্তু সবাই হচ্ছে। উনি বিদ্রুপ করে হাসলেন। সবাই নাকি তুমি? ধরুন আমি। শ্রাবণ হঠাৎ দুহাত জোড়ো করলেন। প্লিজ হৃদি, অন্তত তোমাকে দেখার অধিকারটুকু আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি এবার বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেলাম। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ আমাকে যন্ত্রণা দেওয়াটা বন্ধ করুন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যত যাই করুন না কেন, আমি আর কখনো আপনার কাছে ফিরব না। শ্রাবণ ঠান্ডা স্বরে বললেন, আমি কি একটা সেকেন্ড চান্সও ডিজার্ভ করি না? হৃদি,
আমি জানি না আপনি ডিজার্ভ করেন নাকি করেন না। আমি শুধু জানি আপনার প্রতি শ্রদ্ধা জিনিসটা আমার আর নেই। আর যার প্রতি শ্রদ্ধা নেই তাকে সারা জীবন চেষ্টা করেও ভালোবাসা সম্ভব না। শ্রাবণ বলে উঠলেন, কি করলে আমার প্রতি তোমার শ্রদ্ধা ফিরবে হৃদি? আমাকে বলো, আমি তাই করব। আমি তপ্ত শ্বাস ফেললাম। আপনি চলে যান, তাহলেই হবে। আমি এখান থেকে চলে গেলে তুমি আমার কাছে ফিরে যাবে? আচ্ছা, আপনি কি সোজা কথা সোজাভাবে বুঝতে পারেন না? আমি একবার বলেছি, আরেকবার বলছি, যাই হয়ে যাক না কেন আমি আপনার কাছে কখনোই ফিরব না। আচমকা শ্রাবণের মুখচ্ছবির পরিবর্তন ঘটল। কয়েক সেকেন্ডেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন তিনি। বসা থেকে উঠে এগিয়ে এসে আমার গলা চেপে ধরলেন। কেন, তোর ওই আশিককে এখনো ভুলতে পারিসনি? কি করলে ভুলতে পারবি? ওকে মেরে ফেললে? আমি ঝটকা মেরে ওনার হাত সরিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছেন কেন আমি আপনার কাছে ফিরতে চাই না? আপনার এই অফেন্সিভ বিহেভিয়ারের কারণে। শ্রাবণ হঠাৎ শান্ত হয়ে বসে পড়লেন। তুমি আমার কাছে ফিরছো না বলেই তো এমন করছি। ফিরলে কি আর? যে স্বামী তার স্ত্রীকে বিয়ের দিনই সবার সামনে চড় মারে শুধুমাত্র বিয়ের আগে তার চাচাতো ভাইয়ের সঙ্গে স্ত্রীর প্রেম ছিল বলে, বিয়ের দুদিন পর্যন্ত রূঢ় আচরণ করে, সেই একই কারণে নিজের শ্বশুরের সামনেই রাগ দেখিয়ে সে বাড়ির শোকেশ ভাঙে, আবার এখন স্ত্রী সেসব সঙ্গত কারণে তার সাথে যাবে না বলে অফেন্সিভ আচরণ করে, সে স্বামীর কাছে ফেরাটা কতটা স্বাভাবিক? আমি আর কোনোদিনই কোনো রকম ভায়োলেন্স সৃষ্টি করব না, অফেন্সিভ বিহেভও করব না। তুমি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখো হৃদি। আমি জবাব দিলাম না। ওনাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। শ্রাবণ আবার বললেন, সেদিন আমি তোমাকে ওভাবে চড় মেরে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, সেজন্য আমি অনুতপ্ত। কিন্তু অমন একটা কথা শুনে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। আমি বললাম, প্রত্নর সাথে তো আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই, অতীতে বিয়ের আগে ছিল। সেটা শুনে এতটা রিয়্যাক্ট করার মানে আমি বুঝতে পারছি না। যদি এমন হতো বর্তমানে বিবাহিত অবস্থায় আমার ওর সাথে সম্পর্ক আছে, তাহলে আপনার রাগটা যুক্তিসঙ্গত হতো, কিন্তু সেদিনেরটা মোটেও নর্মাল বিষয় ছিল না। শ্রাবণ বললেন, আমি তোমাকে সেই জন্য মারিনি। আমি বিস্মিত হলাম। তাহলে কেন মেরেছেন? শ্রাবণ ইতস্তত করতে লাগলেন। বিয়ের দিন তোমাকে দেখার পর প্রত্ন আমাকে বলে নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো। এর সঙ্গে তো আমি শুয়েছিও। এ কথা শোনার পর থেকেই মাথা গরম হয়েছিল। সারাদিনই কানে এই সেন্টেন্স দুটো বেজেছে। কখন কি করে ফেললাম বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। রাগে ঘৃণায় আমার গা রিরি করে উঠল। প্রত্ন এত জঘন্য মিথ্যে কথাগুলো এভাবে বানিয়ে বানিয়ে বলেছে। ও কিভাবে বলতে পারলো এই নোংরা কথাগুলো? প্রত্নর সাথে আমার কখনোই ওরকম কোনো সম্পর্ক ছিল না। ও খুব ভালো করেই জানতো বিয়ের আগে এসব আমি ভুলেও পছন্দ করব না, তাই ও কখনো অন্যায়ভাবে দাবিও করতো না। আমি জানি না কেন ও এসব কথা আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। শ্রাবণ বললেন, যাতে আমি তোমার উপর রাগ করে বিয়ে ভেঙে দিই। ও বোধহয় আগে জানতো না আমার হবু স্ত্রী তুমি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে বিয়েটা ভাঙলেন না কেন? আপনি যেহেতু ওর কথা প্রায় বিশ্বাসই করে নিয়েছিলেন। ঠিক বিশ্বাস করিনি, হঠাৎ এমন একটা কথা হজম করতে পারিনি। তোমাকে তো আগে থেকেই খুব ভালোভাবে চিনতাম। আমি জানতাম তুমি কখনোই কোনো রকম অনৈতিক সম্পর্কে জড়াবে না, কিন্তু প্রত্ন তো তোমাকে বাধ্যও করতে পারে। তাই আসলে কি ঠিক কি মন্দ তখন আমার মাথায় কাজ করছিল না। আর বিয়ে ভাঙার তো প্রশ্নই ওঠে না। এতদিন এত সাধনার পর তোমাকে নিজের করে পেতে চলেছিলাম, সেটাকে আমি ওভাবে ভেস্তে দিতাম? আমি শ্রাবণের কথার কোনো আগামাথা খুঁজে পেলাম না। শুধু তিনটা কথাই মাথায় ঘুরতে লাগলো। চিনতাম, এতদিন, এত সাধনা। আমাকে কিছু একটা ভাবতে দেখে শ্রাবণ বললেন, কি ভাবছ? আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে কিভাবে চিনতাম সেটা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শ্রাবণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেগুলো আর জেনে কি লাভ? তুমি আগেও আমাকে ঘৃণা করতে, এখনো করবে। বলে আর বসলেন না, উঠে চলে যাবার জন্য পা বাড়ালেন। আমি পেছন থেকে ডাকলাম, তবুও। বলুন। শ্রাবণ চলে যেতে যেতেই বললেন, যেভাবে শুরুটা হয়েছিল সেভাবেই না হয় বলবো। এবারও ওনার কথার বোধগম্য হলো না। আমি ভাবতে লাগলাম, শুরুটা কিভাবে হয়েছিল। সেদিন বিকেলেই আমার নামে একটা চিঠি এলো রিহার মাধ্যমে। চিঠিটা দেখে আমি স্মৃতিবেদনাতুর হয়ে পড়লাম। একটা সময় এমন কত শত চিঠি আসতো আমার নামে। সেই চিঠির জন্য সবসময় মুখিয়ে থাকতাম আমি। আজ সব শুধুই স্মৃতি। অতীতে যার চিঠির অপেক্ষায় প্রহর গুনতাম, এই চিঠি সে পাঠায়নি, শ্রাবণ পাঠিয়েছে। হঠাৎ চিঠি পাঠালেন কেন উনি? নিজের ঘরে গিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম।
প্রিয় বহ্নিশিখা, তোমার ওই বুদ্ধিদীপ্ত চোখের প্রেমে পড়েই তো তোমার নাম দিয়েছিলাম বহ্নিশিখা। আগুনের মতো এই যেন জলজল করেছিল সেদিন তোমার চোখের তারাগুলো। তোমার ওই অগ্নিমূর্তি ধারণ করার কারণ কি ছিল সেদিন মনে আছে? বৃহস্পতিবার, তুমি শ্রান্ত হয়ে স্কুল থেকে ফিরছিলে, আমিও ছোট খালার বাসা থেকে ফিরছি। কাকতালীয়ভাবে দুইজনেই একসঙ্গে বাসে উঠে দেখি একটা মাত্র সিট, সেটাও আমি দখল করে নিই। তুমি না পারছিলে কিছু বলতে আর না পারছিলে সহ্য করতে, তাই হয়তো খানিক বাদে বাদে আমার দিকে চেয়ে অগ্নিদৃষ্টি ছুঁড়েছিলে। সেটা কিন্তু আমার নজরে এড়ায়নি। পুরোটা রাস্তা তুমি তোমার বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে রইলে। আমি চাইলেও কিন্তু তোমাকে সিটটা অফার করে নিজে দাঁড়িয়ে আসতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? ওই যে তোমার দৃষ্টির লোভে। তুমি হয়তো খেয়াল করনি যার উপর তুমি অগ্নিদৃষ্টি বর্ষণ করছো সেও লুকিয়ে চুরিয়ে তোমায় দেখছিল। অবশেষে তোমার গন্তব্যস্থল এলো, তুমি নেমে গেলে। আমি কিন্তু সে জায়গাটার ছবি আমার মস্তিষ্কে ভালো মতো গেঁথে নিয়েছিলাম, কারণ ওখানেই যে আমার বহ্নিশিখার পুনরায় দেখা মিলবে। বাসায় ফেরার পর আমার আর কোনো কিছুতেই ঠিক মতো মন বসছিল না। সারাটাক্ষণ শুধু তোমার ওই দৃষ্টি আমার চোখে চোখে ভাসছিল, তোমার সেই বাঁকা জলজলে চোখ দুটো। সারা রাত ঘুমোতেও পারলাম না। ভোরের দিকে একটুখানি চোখ লেগে এসেছিল, সেখানেও অস্থিরতা। স্বপ্নে তোমার সঙ্গে আবার দেখা হলো। আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রাতের স্বপ্নকে সত্যি করার প্রচেষ্টায় আমি পরদিনই আবার ছোট খালার বাসায় যাই। রোজ তোমার অপেক্ষায় সেই একই বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি। তোমার সঙ্গে রোজ একই বাসে উঠি। তুমি নেমে গেলেও আমিও নেমে যাই, অথচ কিছুই তোমার চোখে পড়ে না। তুমি আর কখনো দ্বিতীয়বার আমার দিকে দৃষ্টি ফেললে না। আমি আহত হই। পরের দিন আবার নতুন উদ্যমে তোমাকে দেখার উদ্দেশ্য নিয়ে পুনরায় বেরিয়ে পড়ি। পড়াশোনা ফেলে কল্পনায় তোমাকে নিয়েই পড়ে থাকি দিন রাত। ফলাফল 1 বছর পিছিয়ে পড়া। তাতে অবশ্য আমার কিছুই যায় আসেনি, আমি যে তখনও তোমাতে মগ্ন। কিন্তু মার অনেক কিছুই গেল আসলো। মা অকস্মাৎ আমার এই করুণ দশার কারণ বুঝতে পারেন না। আমাকে জিজ্ঞাসা করলেও আমি বলি না। মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তার ছেলেটার কি হয়ে গেল হঠাৎ? ততদিনে মনে সাহস সঞ্চয় করে তোমাকে চিঠি লিখতে আরম্ভ করে দিয়েছি। 5-6টা চিঠি পাবার পর একসময় হয়তো দয়া করে তুমি আমাকে চিঠির উত্তর দাও। তোমার চিঠি পেয়ে খুশিতে আমি আমার সব বন্ধুদের মিষ্টি খাওয়াই। ওদের ভাবি এই প্রথম আমাকে চিঠি লিখেছে কিনা। চিঠিতে তুমি আমার পরিচয় জানতে চাও, আমি দিইনি। তোমার সঙ্গে আমার বাসে ঘটে যাওয়া ঘটনার কথাও জানাই না। শুধু বলি আমি হৃদি নামক লাইজির মজনু। তুমি কি হাসছো হৃদি চিঠি পড়ে? এরপর তোমার সঙ্গে আমার নিয়মিত চিঠি আদান প্রদান হতে থাকে। প্রথম তুমি খুব সহজে উত্তর দিতে না, একটা সময় নিয়মিত দিতে শুরু করলে। আমি বুঝতে পারলাম তোমারও হয়তো আমার প্রতি একটা অদৃশ্য টান জন্মাতে শুরু করেছে। একদিন চিঠিতে জানালে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও। আমি বলি একেবারে মাকে সঙ্গে করে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে তোমাকে চমকে দেব। ব্যাপারটা নিয়ে তুমিও অনেক এক্সাইটেড ছিলে। দুইজনেরই প্রথম প্রেম কিনা? করেছিলামও, কিন্তু তাই তুমি নিশ্চয়ই সেদিন আমাকে দেখে চিনতেই পারোনি, তাই না? তোমার আমার প্রেম ধীরে ধীরে গভীর হতে থাকে, চিঠিতেই রহস্যময় ভাবে। আমাদের দেখা সাক্ষাৎ কিছুই হয় না, অথচ ভালোবাসার কোনো কমতি ছিল না। তোমার কিশোরী মনের সবটুকু ভালোবাসা তুমি উজাড় করে দিয়েছিলে, কিন্তু আমার ভালোবাসার পরিণামের কাছে তা ছিল অতি ক্ষুদ্র এবং থাকবে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। হঠাৎ একদিন তুমি আমাকে চিঠিতে জানাও তুমি আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলবে, আমি যেন আর তোমাকে চিঠি না দিই। আমি কিন্তু তোমার কথা শুনিনি। আমি রোজ নিয়ম করে তোমাকে চিঠি লিখতাম, কিন্তু তুমি উত্তর দিতে না। আমি বুক ভরা কষ্ট নিয়ে আবারও চিঠি লিখতাম, তুমি এবারও উত্তর দিলে না। এমনি করেই চলতে থাকে 3টে মাস। আমি রাতে ঘুমোতে পারি না, পড়াশোনায় চাকরিতে কিছুতেই মনোযোগ দিতে পারি না। তোমার কথা ভুলতে পারি না এক মুহূর্তের জন্যেও। তুমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠে গেলে। ভার্সিটিতে যাবার জন্য যখন সেই একই স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতে, আমি দূরে দাঁড়িয়ে তোমাকে দেখতাম। সামনে আসার সাহস হতো না কখনো। পুরো দুনিয়ার সামনে আমি ছিলাম অতি বদরাগী, জেদি, ভয়ানক একজন মানুষ। অথচ তোমার সামনে এসে দাঁড়াতেই আমার বুক কাঁপত। এর কারণ আমি আজও উপলব্ধি করতে পারিনি। একদিন জানতে পারলাম আমারই চাচাতো ভাই প্রত্নের সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক। আমি মেনে নিতে পারিনি। আমার চাচাতো ভাই বলে নয়, আমার প্রথম ভালোবাসা অন্য কারো হয়ে যাচ্ছিল বলে।
আমার ভীষণ অভিমান হয়। 1.5 বছর যাবৎ আমি পাগলের মতো তোমাকে রোজ চিঠি লিখে গিয়েছি, তুমি উত্তর না দেওয়া সত্ত্বেও, তুমি আমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাও না জানা সত্ত্বেও। আজীবনই হয়তো এমনটা করতাম যদি না তুমি আমাকে ওভাবে ধোঁকা দিতে। তুমি কিভাবে পারলে নিজের প্রেমিককে অবহেলা করে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে? তোমার কি একটাবারও আমার কথা মনে পড়েনি? একটাবারও মনে হয়নি আমি জানতে পারলে আমার কি অবস্থা হবে? চিঠিতে তুমি যে আমাকে এত এত ভালোবাসার কথা বলতে, সব কি মিথ্যে ছিল? সব কি তবে অভিনয়, শুধুই নাটক? আচ্ছা হৃদি, প্রত্নর মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? এরপর আমি আর কখনো তোমাকে চিঠি লিখিনি। তোমাকে ভুলতে নতুন কাজেই নিয়োজিত হই। চাকরি ছেড়ে বাবার ফেলে যাওয়া ব্যবসা নতুনভাবে দাঁড় করাই। নিজের সম্পূর্ণ সময়, সম্পূর্ণ মনোযোগ দিই সেখানে। ব্যবসায় লাভবান হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে ভুলতে পারিনি। এ জীবনে পারার চান্সও নেই। মাঝখানে আরও কয়েক বছর পেরিয়ে যায়। তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমার খোঁজ ঠিকই রাখি। প্রত্নর সাথে তোমার প্রেমের সম্পর্ক জানা সত্ত্বেও মাকে সঙ্গে নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হই। তুমি কি আমাকে দেখে চমকেছিলে? তুমি নিশ্চয়ই চিনতে পারোনি এই সেই তোমার পত্র প্রেমিক। সেদিন আমাকে কিছুক্ষণ একা একা কথা বলতে দেওয়া হয়েছিল। আমি ইচ্ছে করেই সারাটাক্ষণ চুপ হয়েছিলাম, কারণ তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তুমি কি বলবে। তুমি নিশ্চয়ই বলতে, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে পারবো না, তাই না? কিন্তু সেই ভালোবাসায় তো প্রত্নর কোনো অধিকার নেই, সম্পূর্ণটাই আমার। তুমি তো চিঠিতে বলতে তোমার সমস্ত ভালোবাসা আমার জন্য। তাহলে সে ভালোবাসার ভাগ আমি অন্য কাউকে কেন দেব? তাই সেদিন তোমাকেও কোনো কথা বলতে দিইনি আমি। তুমি কিছু বলতে গেলে উঠে চলে আসি। তুমি নিশ্চয়ই ভেবেছ ছেলেটা কি অসভ্য। ভাগ্য ভালো থাকায় হয়তো সেদিন তোমার বাবা মা রাজি হয়ে যায়। তোমার সঙ্গে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়, ঠিক 1 সপ্তাহের মাথায়। বিয়ের পূর্বের 7 দিনে আমি আর তোমাকে ফোন দিই না, যদিও মা আমাকে তোমার নাম্বার দিয়েছিল। তবুও এই ফোন না করার কারণ একটাই, ফোন করলেই তুমি বলতে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই ভয়ে আমি আর তোমাকে ফোন করার সাহস করে উঠতে পারিনি। প্রত্ন হয়তো আগে থেকে জানতো না তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের দিন তোমাকে দেখা মাত্রই তোমার নামে কিছু বাজে কথা আমার কানে এসে উল্লেখ করে। ও ভেবেছিল এগুলো করলে আমি রেগে বিয়ের আসর থেকে উঠে পালিয়ে যাব। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হয়ে যায় ওর পরিকল্পনা। রেগে বিয়ে ভেঙে না দিলেও তোমার গায়ে হাত তুলে বসি সবার সামনেই। রাগে তখন আমার হিতাহিত জ্ঞান না থাকলেও পরক্ষণে রাগ কমলে আমি বুঝতে পারি কি ভুল করেছি। তৎক্ষণাৎই আমি ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেই। বিয়ের রাতে তুমি যখন মায়ের ঘরে বসেছিলে, আমি তোমাকে খুঁজতে ও ঘরে যাই। উদ্দেশ্য একটাই, ক্ষমা চাওয়া। কিন্তু তখন আচমকা মা এসে পড়েন। তখন যদি মার সামনে ক্ষমা চাইতাম, তাহলে মেহমানদের সবার সামনেই মা আমাকে চড় মেরে বসতেন নিজের বউকে অসম্মান করেছি বলে। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওইটাই ঠিক হতো। তাহলেই হয়তো তোমার আর আমার মাঝে এতটা দূরত্বের সৃষ্টি হতো না। মা চলে যাবার পর আমি পুনরায় ও ঘরে গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তখনই প্রত্নকে ও ঘর থেকে বেরোতে দেখি। সেই মুহূর্তে আমার কতটা রাগ হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ও কোন সাহসে আমারই বউয়ের সঙ্গে লুকিয়ে দেখা করে? সে রাতে রাগ করে আমি তোমার কাছে ক্ষমা চাই না। আমার ভয় ছিল প্রত্ন হয়তো ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাবে। তাই সেই রাতেই ইঙ্গিতে তোমাকে বোঝাই এমন কিছু না করতে। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে রেগে যাও। এর পরের দিন আমার ধারণাকে সত্যি প্রমাণ করে প্রত্ন তোমাকে চিরকুট দেয়। নিজের মতো করে ভুজুং ভাজুং বুঝিয়ে পালিয়ে যেতে চায় তোমাকে নিয়ে। তুমি ভাবছো ওর কত বড় দুঃসাহস। আমারই সামনে আমার বউকে চিরকুট দেয় আর ভাবে আমি বুঝতেই পারবো না। ওকে মেরেছি বলে তোমার কষ্ট হয়েছিল হৃদি? আমার বউকে ওর সাথে পালাবার প্রস্তাব দেবে, আমারই বউকে নিয়ে পালানোর প্ল্যান করবে। ওকে আমি মারতাম না তো কি করতাম বলো? যেদিন আমাকে ফিরতি তোমার বাবার বাড়ি নিয়ে যাওয়া হলো, সেদিন তুমি আমাকে একা ছেড়ে দিলে, আমার সঙ্গে ঘুমোতে এলে না। আচ্ছা মানলাম তোমার ইচ্ছে হয়নি তাই আসনি, কিন্তু আমার অনেক কথা বলার ছিল তোমাকে। ক্ষমা চাওয়ারও বাকি ছিল। তোমাকে ডাকতে গেলে তুমি এলে না, আমাকে অবহেলা করলে বরাবরের মতো। পরদিনও আমার সঙ্গে বাসায় ফিরতে চাইলে না। হয়তো অন্যায় করেও ক্ষমা চাইনি এই জন্য, কিন্তু আমি অনেকবারই চেয়েছিলাম, সুযোগটাই আসেনি।
তুমিই দাওনি। তুমি কিছুতেই আমার সঙ্গে ফিরবি না জানার পর আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। সেদিন বাবার সামনে এমন বেয়াদবি কিভাবে করতে পারলাম তা আমি নিজেও ভেবে কুল কিনারা করতে পারছি না। বিয়ের পর থেকেই নানান ঘটনায় আমার অত রিয়াক্ট করার কারণও হয়তো তুমি অনুমান করতে পারছো। এত কিছুর পর তোমাকে পেয়েছিলাম, কিভাবে হারাতে দিই আমি? আমি আবারও সব কিছুর জন্য ক্ষমা চাইছি হৃদি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে ফিরে এসো প্লিজ। মানুষ ভুল করে, কিন্তু সে ভুলের জন্য সে সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাকে একটা সুযোগ দেওয়া উচিত নয় হৃদি? তাকে কি সারা জীবন এভাবে ছেড়ে চলে যেতে হয়? আমার ভুলের জন্য তুমি আমাকে যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব, তবুও প্লিজ আমার কাছে ফিরে এসো তুমি। আমার মনে হয় তুমি আমার কাছে না ফিরলে আমি পাগল হয়ে যাব। আমি নিজের সবকিছুর উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমার রাগ জেদ সবকিছু একমাত্র তুমি ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না। প্লিজ তুমি আমাকে আর একটাবার সুযোগ দাও, আর একটাবার ভালোবাসো আমাকে সেই আগের মতো, চিঠিতে যেমন করে বাঁচতে। ইতি তোমার স্বামী কিংবা প্রেমিক। চিঠি হাতে নিয়ে নির্বাক হয়ে বসে রয়েছি। গাল বেয়ে অনবরত অশ্রু ঝরছে। বুকের ভেতরটায় একই সঙ্গে কষ্ট ও আনন্দ দুটোই হচ্ছে। কেন কষ্ট হচ্ছে, কেনই বা আনন্দ হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পারছি নিজের পুরনো হারানো কিছু ফিরে পেলে যেমন অনুভব হয়, এই অনুভূতি তারই অনুরূপ। যুক্তিযুক্তভাবে ভাবতে গেলে শ্রাবণকে আমি ধোকাই দিয়েছিলাম। সেটা যে কারণেই হোক না কেন, তবুও উনি কেন আমাকে এত ভালোবাসেন? ওনার উচিত আমাকে ঘৃণা করা, আমাকে অবজ্ঞা করে ওনার ভালোবাসার যোগ্য এমন কারোর সঙ্গে সংসার বাঁধা। কিন্তু আমি কি সেটা সহ্য করতে পারবো? নিজের প্রথম প্রেমকে কি কখনো ভুলতে পেরেছিলাম আমি? এগুলোর উত্তর আমার জানা নেই। আমি শুধু জানি পুরো পৃথিবী আমার বিপক্ষে চলে গেলেও আমাকে ওনার কাছে ফিরতে হবে। রিহা আচমকা ঘরে ঢুকে আমাকে কাঁদতে দেখে বিস্মিত হলো। আপু, কাঁদছিস কেন? দুলাভাই চিঠিতে কি লিখেছে? আমি উত্তর না দিয়ে চটজলদি চোখ মুছে নিলাম। রিয়া আবার বলল, আপু একটা ঘটনা ঘটে গেছে। রিয়ার দিকে তাকিয়ে বললাম, কি ঘটে গেছে? প্রত্ন ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হয়েছে। আমি আতকে উঠলাম। কি বলিস? ড্রয়িং রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে। আমি শঙ্কিত হয়ে বললাম, ওনা হাসপাতালে ভর্তি? কিভাবে এলো? রিহা ভুরু কোঁচকালো। আমাকে বলেছে নাকি? দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকেছে, হাতেও ব্যান্ডেজ করা। চিঠিটা ড্রয়ারে রাখতে রাখতে বললাম, মা ওকে দেখে তোকে কিছু জিজ্ঞেস করেছে? না, প্রত্ন ভাইয়া তো মাকে চিনতেই পারেনি। তাকেই জিজ্ঞেস করেছে, সে বলেছে আমি হৃদির বন্ধু। হাত ছেড়ে বাজলাম আমি। রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম। আমাকে দেখে প্রত্ন স্বস্তির হাসি দিল, জিজ্ঞেস করলো, কেমন আছিস? প্রত্ন, আমি দুজনকে স্বাভাবিকভাবে তুমি বলে উঠতে পারি না, আগেও পারতাম না, তবুও চেষ্টা চলতো মাঝে মধ্যে। প্রত্ন জেদেই অবশ্য। প্রত্নর আর আমার সম্পর্ক 4-5টা প্রেমিক প্রেমিকাদের মতো ছিল না। সাধারণত একজন বেস্ট ফ্রেন্ড যেমন থাকে, প্রত্ন ছিল আমার কাছে সেরকমই। বেস্ট ফ্রেন্ডের মতোই সবসময় সব রকম বিপদে আপদে ওকে পাশে পেতাম। আর কেউ সাহায্য করুক কিংবা না করুক, যে কোনো কাজে সবার আগে ওরই সাহায্য পেতাম। আমাদের এই বন্ধুত্বের মতো সম্পর্ক নিয়ে প্রত্নর কখনো কোনো অভিযোগ ছিল না, কখনো কোনো অন্যায় আবদারও করতো না আমার কাছে। মানুষ হিসেবে প্রত্ন ছিল মিশুক, বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। ওকে আমার কখনো এক মুহূর্তের জন্য খারাপ ছেলে মনে হয়নি। কিন্তু ইদানিং ও যা করছে তা সত্যিই খুব বিরক্তিকর এবং হতাশাজনক। আমি উত্তর দিলাম, ভালো। তুই এখানে কেন এসেছিস? প্রত্ন মায়া জড়ানো কণ্ঠে বলল, তোকে দেখতে ইচ্ছে করলো, কতদিন পর দেখলাম তোকে। আমি বললাম, বাচ্চামো করিস না। তুই কোন আক্কেলে একেবারে আমাদের বাড়িতেই চলে এলি, তাও আবার এমন ভর সন্ধ্যাবেলায়? প্রত্ন কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, আমি তো দুপুরেই রওনা দিয়েছিলাম, রাস্তায় জ্যাম থাকলে আমার কি দোষ? আমি আবার জিজ্ঞেস করলাম, কেন এসেছিস ক্লিয়ারলি বল তো। বললাম না তোর সঙ্গে দেখা করতে? দেখা হয়েছে, এবার চলে যা। এমন করছিস কেন হৃদি? ক্লেশ নিয়ে বলল প্রত্ন। দেখা করতে এসেছিস ঠিকই, কিন্তু কথাও বলার ছিল। মা রেহাকে দিয়ে প্রত্নর জন্য নাস্তা পাঠালো, নিজে এলো না। এর মানে মা প্রত্নকে ভালো চোখে দেখছে না। ওর ওপর খুবই মেজাজ খারাপ হলো আমার। আমি বিরক্তি প্রকাশ করে বললাম, যা বলার জলদি বলে বিদায় হও। প্রত্ন শীতল গলায় বলল, শ্রাবণ ভাইকে ডিভোর্স দিয়ে দে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিহা নাস্তার ট্রে টেবিলে রেখে আর চোখে ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো, যার মানে হচ্ছে এই পাগলটাকে জলদি তাড়া। বোঝাই যাচ্ছে রিহাও ওর স্পর্ধা দেখে অতবাক।
আমি নিষ্প্রিয় কণ্ঠে প্রত্নকে বললাম, সেটা তুই বলার কেউ নোস। আজ হয়তো কেউ নই, একদিন তো সবই ছিলাম। আমি শূন্য দৃষ্টিতে প্রত্নর দিকে তাকালাম। কখনোই ছিলিস না। আমি কখনো তোকে বলেছি তুই আমার সব? প্রত্ন বিদ্রুপ করে হাসল। ভালোবাসলে তো বলবি। আমি ভেবেছিলাম এতদিন যাবৎ একসাথে আছি, হয়তো আমার প্রতি তোর মায়া পড়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভাবতাম সব। জানা সত্ত্বেও এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ। প্রত্ন বলল, চলে যাব, শুধু আমাকে কথা দে, যাই হয়ে যাক না কেন তুই কখনোই শ্রাবণ ভাইয়ের সঙ্গে যাবি না। প্রশ্নই ওঠে না। আমি তোকে এই কথা দিতে যাব কেন? প্রত্ন সশব্দে শ্বাস ত্যাগ করল, বলল, কারণ শ্রাবণ ভাই তোর জন্য সঠিক মানুষ নয়। আমি বাঁকা হেসে বললাম, তাহলে কে সঠিক? তুই। আমি বলছি না আমি সঠিক, আমি শুধু তোকে সতর্ক করতে চাইছি। আমি চাইছি আমার উপর রাগ করে যাতে তুই কোনো ভুল সিদ্ধান্ত না নিস। বাজে কথা বলা বন্ধ কর। তোর উপর রাগ করে আমি এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে যাব কেন? কারণ তুই রাগ করেই সব সিদ্ধান্তগুলো নিস, আর সেগুলোর ফলাফল সবসময়ই ভয়ঙ্কর হয়। বাজে কথা বলা বন্ধ কর। আমার একটা কথার উত্তর দে, তুই শ্রাবণকে কেন এই নোংরা মিথ্যেটা বলেছিলি যে আমি তোর সাথে শুয়েছি? প্রত্ন থতমত খেয়ে গেল। বিয়ে ভাঙার জন্য। বিয়ে তো ভাঙেনি, উল্টে শুধু শুধু চড় খেতে হয়েছে তোর কারণে। সরি হৃদি, আমি বুঝতে পারিনি এর জন্য শ্রাবণ ভাই তোর গায়ে হাত তুলবে। আমি তো ভেবেছিলাম আমাদের সম্পর্কের কথা জেনে গেছে বলে হয়তো। আচ্ছা যাই হোক না কেন, এ কারণে কেউ নতুন বউয়ের গায়ে হাত তোলে? কাজটা কিন্তু সে মোটেও ঠিক করেনি। তোর আর আমার প্রতি দরদ দেখাতে হবে না। এবার প্লিজ তুই চলে যা, বাবা এসে পড়বে কিছুক্ষণ পর। প্রত্ন বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের দিকে ইশারা করল। এই দেখ শ্রাবণ ভাই কিভাবে মেরেছে। তোর কি একটু মায়া হচ্ছে না আমার প্রতি? আমি শক্ত কণ্ঠে বললাম, না। তোকে তো আমি নিষেধ করেছিলামই যোগাযোগ করতে, তবু এই ভুলটা করেছিস। ভুলের মাসুল তো দিতেই হতো। প্রত্ন উপহাস করে বলল, শ্রাবণ ভাইয়ের সাপোর্ট টানছিস এখন? বাহ। এরপর কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, তুই যদি তাকে ভালোবেসেও ফেলিস তবুও আমি আমার ডিসিশন বদলাবো না। যাই হয়ে যাক না কেন তোকে আমি ওনার সাথে কখনোই যেতে দেব না। তাতে আমার যা করতে হয় করব। তোকে সেফ রাখাটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় প্রায়োরিটি। বলে আর এক মুহূর্ত দেরি করল না, চলে গেল। প্রত্নর হুমকি ধমকানিতে অবশ্য আমার কিছু যায় আসে না, ওকে আমি মোটেও ভয় পাই না। প্রত্নকে পুনরায় গেট দিয়ে ঢুকতে দেখলাম। দ্রুত হেঁটে দরজার কাছে এসে বলল, হৃদি, মাগরিবের আজান দিয়েছে। আমি বললাম, হ্যাঁ। সেই কখন? প্রত্ন কি যেন একটা ভাবল, এরপর ইতস্তত করে বলল, খুব খিদে পেয়েছে হৃদি, সারাদিনে কিছু খাইনি, নাস্তাগুলো খেয়ে যাই। ডান হাত ভাঙা বলে প্রত্ন নিজের হাতে খেতে পারল না। চামচ দিয়ে হলেও বাম হাত দিয়ে খেতে নাকি অসুবিধে হয় ওর। একটা ক্ষুধার্ত মানুষ লাজলজ্জা কিনারে রেখে নিজে থেকেই খেতে চেয়েছে, তাকে তো আর এভাবে খালি মুখে ফেরত পাঠিয়ে দেওয়া যায় না। তাই বাধ্য হয়ে আমি খাইয়ে দিতে লাগলাম। প্রত্ন খাবার মুখে নিয়ে মুচকি হাসছে। আমি সেদিকে পাত্তা দিলাম না। কে জানতো এই খাওয়াই ছিল প্রত্নর জীবনের শেষ খাওয়া। প্রত্ন চলে যাবার সময় পুনরায় বলল, তুই কিন্তু কিছুতেই যাবি না শ্রাবণ ভাইয়ের সঙ্গে, বুঝেছিস? আমি জবাব দিলাম না। প্রত্ন আবার বলল, আগামী পরশুদিন কি মানে মনে আছে? আমি মাথা নাড়ালাম। প্রত্ন ভুরু কোঁচকাল, এভাবে ভুলে যেতে পারলি? আমি ভাবতে লাগলাম 28 অক্টোবর কি এমন বিশেষ দিন। আমাকে ভাবতে দেখে প্রত্ন বলল, থাক, আর ভাবতে হবে না। এরপর নিজেই কোনো এক ভাবনায় নিমজ্জিত হয়ে গেল। তারপর প্রশ্ন করল, একটা কাজ করতে পারবি হৃদি? কি? পরশু আমার সঙ্গে একবার দেখা করতে পারবি? তোকে একটা সারপ্রাইজ দেবার আছে। আমি জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? প্রত্ন হেসে বলল, সেদিনই দেখবি। আমি দেখা করতে পারবো না। প্রত্ন অনুনয় করল, প্লিজ হৃদি, ইটস ইম্পর্ট্যান্ট, তোকে আমার অনেক কিছু বলার আছে। আমি বললাম, এখনই বল। সেসব কথা বলা সম্ভব নয়। শোনার পর তুই কেমন রিয়াক্ট করবি সেটাও বুঝতে পারছি না। এখনই আমার টেনশন হচ্ছে, আবার একটু পরে আঙ্কেলও এসে পড়বে। কি এমন কথা প্রত্ন? এবার কিন্তু আমারও টেনশন হচ্ছে। প্রত্ন হাসল, আরে তোর টেনশন নেবার কিছুই নেই, তুই নিশ্চিন্ত মনে থাক। এরপর আবার বলল, পরশু দেখা করবি তো? কথা দিতে পারছি না। তোকে কথা দিতেই হবে, নয়তো আমি এখান থেকে কিছুতেই যাব না। প্রত্ন, পাগলামো করিস না, কথা দে, আমি চলে যাব। বাধ্য হয়ে বললাম, আচ্ছা দেখা করব। এবার প্লিজ দয়া করে বিদায় হন আপনি। প্রত্ন দাঁত বের করে হাসল, যেতে যেতে বলল, পরশুদিন ঠিক বিকেল 4টায় তোদের কলেজের পাশের কফি শপটায়।
প্রত্ন চলে যেতেই মা আমার উদ্দেশ্যে এক গাদা প্রশ্নের ঝুড়ি নিয়ে বসল। ছেলেটা কে রে? আমার ফ্রেন্ড মা। কেন এসেছিল? আবার কেন দেখা করতে, এমন ভাঙা হাত পা নিয়ে? আমি বললাম, মা ও একটু পাগলাটে ধরনের, যখন যেটা মন চায় সেটাই করে। মা কেমন বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, আমি একটা ডিসিশন নিয়েছি মা। মা জিজ্ঞাসু হয়ে বলল, কি? শ্রাবণের সাথে ফিরে যাব। মুহূর্তেই মায়ের মুখে বিরক্তির ভাবটা কেটে গেল। একগাল হেসে বলল, সত্যি? হ্যাঁ মা। মা আমার মাথায় হাত রাখল। ছেলেটা ভালো, কতবার বলছি একবার ক্ষমা করে দেখ, একবার ক্ষমা করে দেখ। তুই আর তোর বাবা তো কানেই তুলস না আমার কথা। অনেক ভালো থাকবি মা, দেখিস। আমি মাকে জড়িয়ে ধরলাম। মা বলল, তোর বাবারে বলেছিস? না মা, বাবা দোকান থেকে এলে জানাবো। তুমিও একটু জানিও। অসম্ভব, আমার কলিজায় ভয় ডর নাই নাকি? আমি বলবোই ভাববো তারপর মেয়েরে আসি জোর করে শ্বশুরবাড়ি পাঠাইছি। আমি শব্দ করে হাসলাম। মা, তুমি শুধু শুধু বাবাকে এত ভয় পাও। আচ্ছা যাও, তোমার বলতে হবে না, আমি নিজেই বলবো। শ্রাবণকে কিছু বিষয় পরিষ্কার করে বলা দরকার। উনি ভাবছেন আমি ওনাকে ধোকা দিয়ে প্রত্নর সাথে সম্পর্কে জড়িয়েছি। আপাত দৃষ্টিতে সত্যি মনে হলেও সেগুলো সত্যি নয়। শ্রাবণের সঙ্গে যখন আমার প্রেমের শুরু হয় তখন আমি কেবল ক্লাস 9-এ পড়ি। ক্লাস 10-এ ওঠার পর একবার শ্রাবণের একটা চিঠি কেমন করে যেন বাবার হাতে পড়ে যায়। তখন আমার বয়স কেবল 15। বাবা চাইছিলেন না এমন সংবেদনশীল একটা বয়সে মোহে পড়ে কোনো ভুল করে বসি। বাবা একদিন ডেকে আমাকে সাবধান করেন, জিজ্ঞেস করেন চিঠি পাঠানো ব্যক্তিটা কে, তার নাম কি, কোথায় থাকে। কিন্তু আমি তার নাম ধাম কিছুই বলতে পারি না। ফলে বাবা ক্রুদ্ধ হয়ে বলেন, আমি কেন বোকার মতো এই চিঠির উত্তর দিয়ে এসেছি এতকাল। বারবার করে নিষেধ করেন আর যেন কখনো ভুলেও এই চিঠির উত্তর না দিই। ছোটবেলা থেকেই কোনোদিন বাবার কোনো কথার অবাধ্য হইনি। ভয়, শ্রদ্ধা, ভালোবাসা সবগুলোর জন্যই। বাবার নিষেধ করা বস্তুকে আমরা দু বোন নিজেদের জন্য হারাম ভাবতাম। কাজেই বাবার নিষেধ করা সত্ত্বেও শ্রাবণীর চিঠির জবাব দেওয়া অসম্ভব ছিল আমার পক্ষে। কখনো না দেখলেও ওনাকে আমি মন থেকেই ভালোবাসতাম। উনি ছিলেন আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, যাকে কখনোই ভোলা সম্ভব নয়। ওনার শত শত চিঠি পাবার পরও উত্তর দিতে পারার অপারগতা আমাকে কুরে কুরে খেত। এক প্রকার মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল আমার কিশোর মন। তখনই আচমকা আমার জীবনে প্রত্নর প্রবেশ। আমরা দুজনে একই ক্লাসে পড়তাম, ভিন্ন কলেজে। আমাদের দেখা হয়েছিল একটা পিকনিক স্পটে। সেদিন ওদেরও পিকনিকে নিয়ে আসা হয়েছিল ওদের কলেজ থেকে। ওই প্রথম আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। ভালো ছেলে মনে হওয়ায় আমি আপত্তি জানাই না বন্ধু হতে। আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। ধীরে ধীরে ও আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন হুট করেই ও আমাকে প্রপোজ করে বসে। আমাকে জানায় ও প্রথম থেকেই আমাকে পছন্দ করত, ভালোবাসত। আমি তখনও আমার প্রথম প্রেমকে ভুলতে পারিনি। ওকে তার ব্যাপারে সবই জানাই। প্রত্ন জানায়, যেহেতু বাবা আমার পত্রপ্রেমিককে পছন্দ করছে না, আবার সে কে তাও আমরা জানি না, সেহেতু তার সাথে ভবিষ্যতে কোনো রকম সম্পর্ক হবারও সম্ভাবনা নেই। তাকে ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এক প্রকার তাকে ভোলার উদ্দেশ্যে নিয়েই আমি প্রত্নর সাথে নামমাত্র প্রেমের সম্পর্কে জড়াই। তাকে ভুলতে পেরেছি কিনা জানি না, তবে প্রত্নকে কখনো সেভাবে ভালোবেসে উঠতে পারিনি। প্রত্নও জানতো সেটা। ওর নিজেরও এই নিয়ে কোনো অভিযোগ ছিল না। প্রত্ন সবসময়ই বলতো ওর একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। প্রত্নর দিক থেকে ভালোবাসার কোনো কমতি না থাকলেও আমার দিক থেকে কেবল বন্ধুত্বই ছিল। তবুও প্রত্ন কখনো চাইতো না সম্পর্কটা ভাঙুক। এইভাবে এতদিন যাবৎ আমাদের প্রেম নামক সম্পর্কটা চলেছে। শ্রাবণকে সব বুঝিয়ে বলতে হবে। তিনি নিশ্চয়ই এতদিন যাবৎ আমাকে ভুল বুঝে বসে আছেন। শ্রাবণের নাম্বারটায় ডায়াল করতেই রিসিভ করে কেউ হ্যালো বলল। সঙ্গে সঙ্গে আমি গড়গড় করে বলতে আরম্ভ করলাম, আমি আপনার সাথেই ফিরতে চাই শ্রাবণ। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। বেশ কিছুক্ষণ নীরবতার পর উত্তর এলো, সত্যি বলছো হৃদি? হ্যাঁ, আমি এখনই আসছি। এতক্ষণে গাড়ির আওয়াজ আমার কানে এলো। আপনি কি চলে যাচ্ছিলেন? শ্রাবণ উত্তর দিলেন, হ্যাঁ। কেন? শ্রাবণ হঠাৎ গলার স্বর নামিয়ে নিলেন। তুমি আমাকে ঘৃণা করো তাই। আমি কি জবাব দেব খুঁজে পেলাম না। শ্রাবণ আবার বললেন, হৃদি, আমি আর কখনো তোমাকে হারাতে চাই না। গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল। 2 বছর হয়ে গেছে শ্রাবণের সঙ্গে আমাদের বিয়ের। বেশ বড় করেই উদযাপন করা হয়েছিল গতকালের দিনটা। আমি ক্লান্ত ভঙ্গিতে শোবার ঘরে বারান্দায় রাখা চেয়ারটায় বসে আছি। প্রত্যেক বছর এই দিনটায়
এক অদ্ভুত কারণে আমার প্রত্নর কথা মনে পড়ে, এখনো পড়ছে। সেদিন রাতে শ্রাবণের সাথে ফেরার পরপরই আমি প্রত্নর মৃত্যুর কথা জানতে পারি। আমাদের বাসা থেকে ফেরার সময়ই সম্ভবত ওর অ্যাক্সিডেন্টটা ঘটে। কার অ্যাক্সিডেন্ট? এরপর 28 অক্টোবর আমার আর ওর সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি, ওর না বলা কথাগুলো শোনা হয়ে ওঠেনি। সারপ্রাইজ পাওয়াটাও বাকি রয়ে গেছে। প্রত্ন আমার জীবনের কিছুই ছিল না, আবার অনেক কিছুই ছিল। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে যাকে পাওয়া যেত সে ছিল প্রত্ন। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা না পেয়েও যে আমাকে ভালোবাসত সে ছিল প্রত্ন। নিজের মন খারাপ নিয়েও যে আমার মন ভালো করতে পারত সে ছিল প্রত্ন। প্রত্ন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। বেঁচে থাকতে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, অবহেলা করেছি, এখন আফসোস হয় ভীষণ। ওর দিক দিয়ে তো কখনো ভুল ছিল না, আমি তো ভুল সিদ্ধান্ত নিয়ে আজীবন সবাইকে কষ্ট দিই। নিজের উপর রাগ হয়, এত ইম্যাচিউর, এত বোকা কেন আমি। মাঝে মাঝেই ওর শূন্যতা আমি ভীষণভাবে অনুভব করি। কিছু বলার থাকে না, কিছু করারও থাকে না। আমার কান্না পায়, কিন্তু জানি না কেন কাঁদতেও পারি না, দম বন্ধ হয়ে আসে শুধু। তখন শ্রাবণ এসে সামলে নেন আমাকে। উনি ভালো করেই জানেন প্রত্নর প্রতি আমার এই ভালোবাসা শুধুই বন্ধুত্বের, তাই রাগ না দেখিয়ে উল্টো সান্ত্বনার হাত বাড়িয়ে দেন। আগের মতো বদমেজাজি থাকলে হয়তো উনি আমার এই কান্নাকাটি দেখলে রেগে যেতেন, কিন্তু এখন আর উনি তেমনটা নেই। ওনার অনুদ্ধত স্বভাব মাঝে মাঝেই আমাকে ভীষণ অবাক করে। আমার জন্য এতটা বদলে নিয়েছেন নিজেকে। ভাবনায় এতটাই ডুবেছিলাম যে বুঝতেই পারিনি কখন শ্রাবণ এসে পেছনে দাঁড়িয়েছেন। কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছন ফিরে দেখি উনি দাঁড়িয়ে। আমাকে কাঁদতে দেখে হঠাৎ আমার হাত ধরে দাঁড় করিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদে না বউ। এরপর আমার পেটে হাত রেখে বললেন, তুমি কাঁদলে তোমার সাথে সাথে আমার আর আমাদের সন্তানেরও যে মন খারাপ হয়। আমি শ্রাবণের বুকে মাথা রাখলাম। আমার বাবার পরে একমাত্র এই মানুষটার বুকেই যেন সমস্ত প্রশান্তি। আমি মুখ উঁচু করে শ্রাবণের দিকে তাকালাম। আমি খুব ভাগ্যবতী আপনাকে পেয়ে। শ্রাবণ আমার কপালে চুমু খেল। আমি আরো বেশি ভাগ্যবান তোমাকে পেয়ে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আমার পাগল মানুষটাকে।